এদিকে আমার পরীক্ষা চলছে। পরীক্ষা কেন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাত্রে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। মা বলল, তোর বাবা একটা ফ্ল্যাট কিনতেছে। কোথায়? ওই যে সামনে দেখতেছো না, একটা নতুন বাড়ি হচ্ছে ওইটাতে। বাড়িটা বানাতে প্রায় কমপ্লিট, আর বোধহয় 2-3 মাসের মতো লাগবে। কিন্তু টাকা? টাকা কিছু শর্ট পড়ে, সে টাকা ব্যাংক থেকে লোন নেবে। পাশের বাড়ির সুবর্ণার সাথে কথা বলছি, ও বলছে তাদের ব্যাংক থেকে দেওয়া যাবে। লোন নেওয়ার কি দরকার? দেশের বাড়ি থেকে জায়গা বিক্রি করলেই তো হয়। ওই একই। দেখা যাক, আগে সুবর্ণার সাথে কথা বলি, দেখি কি বলে। না হলে অন্য ব্যবস্থা করতে হবে। আমি ভাবলাম ভালোই হতো নিজেদের একটা পার্মানেন্ট বাসা থাকলে। কিছুদিন পর পর বাসা চেঞ্জ আর ভালো লাগে না। আমি খেয়ে দিয়ে রুমে এসে পড়তে বসলাম। পরীক্ষা খুব ভালো করতে হবে। পরদিন পরীক্ষা দিয়ে আসার সময় নিলয় ভাইয়ের সাথে দেখা হলো। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর, কেমন আছো? জি ভাই, ভালো। ইদানিং দেখতেছি সুবর্ণা তোমাদের বাসায় খুব আসা যাওয়া করতেছে, কারণটা তুমি জানো? না ভাই, মার সাথে দেখা করে ব্যাংক সম্পর্কে কি যেন কথা, এগুলো তেমন কিছু জানি না। ওরে বেশি প্রশ্রয় দিও না, তোমার জীবন শেষ করে ফেলবে। কিন্তু ভাই, আমি শুনলাম আপনার সাথে তার বিয়ে হওয়ার কথা, কিন্তু বিয়ে দেখি হলো না। আরে ওই মেয়েটাকে কে বিয়ে করতে যাবে? সে আমার জীবনটা শেষ করে দিয়েছে। সে এত পরিমাণে জ্বালাইছে আমারে, তা বলে শেষ করা যাবে না। আমি ভাবছিলাম বিয়ের পর জানি আমার কি করবে, সেই ভয়ে আমি তাকে বিয়েই করি নাই। কিন্তু ভাই, আমরা তো শুনলাম বয়স বেশি হওয়ার কারণে আপনি তাকে বিয়ে করেননি। সেটাও একটা কারণ আছে, কিন্তু সে আমাকে খুব প্যারা দিত। কিন্তু তার কাছে আপনি সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবেন। আরে ছোট ভাই, জীবনে এরকম সমস্যা কিছু আসবেই, সেটা কোনো প্রবলেম না। তোমাকে আমি একটা সাজেশন দেই, তাকে সবসময় এড়িয়ে চলবা, না হলে তোমার জীবন শেষ করে দিবে। ওকে ভাই। আমি বাসায় আসলাম, এসে দেখি সুবর্ণা মার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। আমি আমার রুমে চলে আসলাম। নীলয় ভাইয়ের কথাগুলো মনে পড়েছে। সে খুব প্যারা দেয়, সেটা ঠিক, কিন্তু বয়স কোনো ফ্যাক্টর না। আমি বুঝতে পারছি না সুবর্ণা চাচ্ছেটা কি। সারাক্ষণ মার সাথে থাকে। ধুর, সেসব দেখে লাভ নেই, আমি আমার মতো থাকি। পরীক্ষা শেষ হলো, পরীক্ষা সবগুলো ভালো হলো। মনটাই অন্যরকম লাগছে। কলেজ থেকে বন্ধু পাওয়া গেছে। এখন ভাবছি কিছুদিন শান্তি মতো রেস্ট করতে পারবো আর ঘুরতে পারবো। পরীক্ষা যেদিন শেষ করলাম, পরদিন আব্বা এসে বলল, কিরে, তোর তো পরীক্ষা শেষ, যা তো গ্রামের বাড়ি থেকে ঘুরে আস। কেন? সেখানে কোনো কাজ আছে? জমিগুলো দেখে আসবি। মোট কতটুকু জমি আছে সেগুলো মাপতে হবে, আর হিসেব করতে হবে কত টাকা জমি আছে। ফ্ল্যাটের জন্য টাকা বের করতে হবে। তাই চিন্তা করলাম জমিটুকু বিক্রি করে ফেলি। কখন যাব? এখন চলে যা, আজকে সারা রাত থাকার পর সন্ধ্যায় সেখান থেকে রওনা দিস। ওকে। আমি রেডি হয়ে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সুবর্ণা পরদিন ঠিক করলো সাকিবের মাকে বলবে। যথারীতি দুপুরের পর সুবর্ণা সাকিবের বাসায় এসে হাজির। সাকিবের মা দেখে অনেক খুশি হলো। সুবর্ণা বলল, এই নিন আন্টি, সুবর্ণা আসার সময় শুটকির ভর্তা নিয়ে আসছিল। সাকিবের মা দেখে খুব খুশি হলো। সুবর্ণা বলল, আন্টি, একটা কথা বলার ছিল, কিন্তু সাহস হচ্ছিল না। সাহসের কি আছে? তুমি তো আমার মেয়ের মতোই, বলো কি বলবা। কি করে যে বলি। আরে বলো তো, লজ্জার কি আছে? আন্টি, সাকিবকে আমি বিয়ে করতে চাই। আন্টি সুবর্ণার এমন কথা স্তম্ভিত হয়ে যায়। কিছুক্ষণ সুবর্ণার মুখের দিকে তাকিয়ে থাকে। সুবর্ণা বোকা মেয়ের মতো মাথা নিচু করে বসে রইল। সাকিবের মা বলল, কিন্তু মা, সাকিবের তো বিয়ের বয়স হয় নাই। আন্টি, ওর বয়স কত? 22 হবে হয়তো। আন্টি, বিয়ে করার একদম পারফেক্ট। কিন্তু মা, সে এখনো পড়াশোনা করে। তোমাকে খাওয়াবে কি? আর কবে না কবে চাকরি পায়, তার কোনো ঠিক ঠিকানা আছে? আন্টি, আমি চাকরি করি, সেসব টেনশন আপনাকে করতে হবে না। কিন্তু মা, আসল কথা হলো, সে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমাদের বিয়ে দিতে প্রবলেম নেই। আন্টি, তার পছন্দ দিয়ে আমার কোনো কিছু আসে যায় না। পছন্দ হলো আপনাদের হাতে। আপনি আর আঙ্কেল যদি হ্যাঁ বলে দেন, তাহলে সে কখনো না করতে পারবে না। তারপরেও তার পছন্দ দেখা উচিত না? সুবর্ণা কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি প্লিজ, না করেন না। আব্বা কার কাছে জানি বিয়ে দেয়, তার কোনো ঠিক ঠিকানা নাই। এমন হতে পারে আমার সারা জীবন কুমারী হয়ে থাকতে হবে। প্লিজ আন্টি, না করেন না। সুবর্ণার চোখের পানি দেখে সাকিবের মা এসে সুবর্ণাকে জড়িয়ে ধরলো। সুবর্ণা সাকিবের মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সাকিবের মা বলল, কেঁদো না মা, কেঁদো না, এর জন্য কাঁদতে হবে? আমি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো। সুবর্ণা চোখের পানি মুছে বলল,
প্লিজ আন্টি, না করেন না। আপনি তো আমার মায়ের মতো। আপনি কি আপনার মেয়ের এমন ক্ষতি সহ্য করতে পারতেন? সুবর্ণা, আমি তো বলছি তোমার আঙ্কেলের সাথে কথা বলবো, আর সাকিবকে জিজ্ঞেস করি তার কি মত। প্লিজ আন্টি, সাকিবকে এই সম্পর্কে কিচ্ছু বলবেন না। কেন? আমি তাকে সারপ্রাইজ দিতে চাই। আমি এটা করতে পারবো না। সে তোমাকে বিয়ে করবে, তার মত অবশ্যই থাকতে হবে। না আন্টি, তাকে প্লিজ বলবেন না। আপনি আর আঙ্কেল রাজি থাকলেই হবে। ওকে, তোমার আঙ্কেলকে জিজ্ঞেস করে দেখি। আন্টি প্লিজ, না করেন না। আন্টি আপনার পায়ে পড়ি। আরে কি করছো? ওকে, তুমি আগামীকাল তোমার বাবা আর মাকে নিয়ে আমাদের বাসায় এসো। ওকে, তাহলে আন্টি আমি এখন যাই। ওকে। সুবর্ণার আর খুশি ধরে না। সাকিবের মাকে ম্যানেজ করে ফেলছে। এখন শুধু সাকিবের বাবা হ্যাঁ বললেই হলো। সাকিব, তুই রেডি থাক, তোর খবর আছে। এই সবগুলোর বিচার করব বাসর রাতে। পরদিন যখন দেখছে সাকিব পরীক্ষা দিতেই বের হয়েছে, তখনই সুবর্ণা তার মাকে আর বাবাকে নিয়ে সাকিবের বাসায় হাজির। সুবর্ণার আব্বাকে সুবর্ণা আগে থেকে সবকিছু বলে রেখেছে। ভেতরে ঢুকে সালাম দিল সুবর্ণা। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল, আমার আব্বা আর আম্মু। সুবর্ণা তার আব্বা আর আম্মুকে নিয়ে ভেতরে ঢুকলো। সাকিবের মা সবাইকে হালকা নাস্তা দিল। সুবর্ণার আব্বা বলল, আমার মেয়েটা আপনার ছেলেকে বিয়ে করতে চায়, আপনার কি মত? সাকিবের মা আমাকে রাতে এই বিষয়ে বলেছে। এখানে আমার কি বলার আছে? বিয়ে করবে ওরা দুইজন, ভবিষ্যতে সংসার করবে ওরা। এখানে আমি কি বলবো? সেক্ষেত্রে সাকিব যদি রাজি থাকে, সাকিবের যদি সুবর্ণাকে পছন্দ করে, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। কিন্তু সুবর্ণা চাচ্ছে সাকিবকে না বলে বিষয়টা শেষ করতে। না, আমি সাকিবের মতো না, নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। পরে কোনো সমস্যা হলে সাকিব দোষ দেবে আমাদের। আরে থাক না, সমস্যা হবে কেন? সুবর্ণার মতো খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে সেটা তো জানি, এই সমাজে তার মতো ভালো মেয়ে পাওয়া মুশকিল। কিন্তু সাকিবের তো একটাই মত, প্রকাশের স্বাধীনতা আছে, তবে অবশ্যই বলতে হবে। আপনি বললে সাকিব কখনো না করতে পারবে না। জানি না করতে পারবে না, হেরে তা জিজ্ঞেস করতে হবে। সুবর্ণা দেখতেছে সাকিবের আব্বা রাজি হচ্ছে না। সুবর্ণা সাকিবের আব্বার পায়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আঙ্কেল প্লিজ এমন করেন না। আমার মতো অভাগা মেয়েকে আপনি ফিরিয়ে দিয়েন না। প্লিজ আঙ্কেল, আমি সব সময় তার বাধ্য হয়ে থাকবো। তাকে কখনো কষ্ট দেব না। সে যা বলবে তাই করব। প্লিজ আঙ্কেল, আমাকে ফিরিয়ে দিয়েন না। সাকিবের আব্বা সাকিবের মায়ের মুখের দিকে তাকালো। তারপর সাকিবের আব্বা বলল, মা প্লিজ কেঁদো না, ওঠো। আমি কথা দিলাম তোমার সাথে সাকিবের বিয়ে দেব, তুমি যেভাবে বলবে সেভাবেই। সাকিবের মা এসে সুবর্ণাকে উঠিয়ে নিয়ে গেল। সুবর্ণার আব্বা বলল, আলহামদুলিল্লাহ, এমন একটা মহৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ আপনাকে আর আপনার ওয়াইফকে নেক হায়াত দান করুক। তো বেআইন, আমি যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন হয়ে যাক। সেটাই হোক। আমার মাথায় একটা আইডিয়া আসছে। সেটা হলো, আমি শুনলাম সাকিবের এখন পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হলেই তাকে একদিনের জন্য দেশের বাড়িতে পাঠিয়ে দেব। ওই দিনের ভিতরে আমরা কাজ সেরে ফেলতে চাই। ওকেই, তাই হোক। আব্বা পকেট থেকে একটা খাম বের করে সাকিবের আব্বার দিকে এগিয়ে দিয়ে বলল, বেআইন, আমার মেয়ে থেকে শুনলাম আপনি একটা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন। প্লিজ এইটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কৌতূহল বশত খামটা হাতে নিয়ে তুলে দেখে 10 লক্ষ টাকার একটা চেক। অবাক হয়ে প্রশ্ন করলো, বেয়ান, এটা আমি গ্রহণ করতে পারবো না, কারণ তাহলে আমি আপনাদের টাকা দিচ্ছেন, আপনার মেয়েকে দেন নাই। বেআইন, সেরকম কিছু না, আমাদের পক্ষ থেকে এটা হাদিয়া, আর আপনি তো জানেন হাদিয়া ফিরিয়ে দিতে নেই। তারপরেও এটা আমি গ্রহণ করতে পারবো না। এমনিতেই আপনার মেয়ে আমাদের জন্য অনেক বড় কিছু। প্লিজ, এটা আমি গ্রহণ করতে পারবো না। দয়া করে এটা গ্রহণ করুন। সাকিবের আব্বা কি যেন ভাবলো, তারপর বলল, সুবর্ণা মা, তুমি এটা রাখো, পরে তুমি এটা সাকিবকে দিও, দেখো সাকিব গ্রহণ করে নিবে। জি আঙ্কেল। তাহলে বেয়ান, আমি উঠি, আমার একটু বের হতে হবে। আপনারা সবাই লাঞ্চ করে যাবেন। আমারও একটু বের হতে হবে। সুবর্ণা সাকিবের মার আর আব্বার পায়ে ধরে সালাম করলো। সুবর্ণার খুশি ধরে না। মরিয়ম যখন শুনছে আমার ছেলের সাথে সাকিবের বিয়ে হবে, মরিয়ম তো খুশিতে শেষ। বিয়ে হওয়ার আগেই ভাবি ডাকা শুরু করছে। যথারীতি সেদিন সাকিবের পরীক্ষা শেষ হলো।
পরদিন সাকিবকে যখন দেশের বাড়ি পাঠিয়ে দিয়েছে, সেদিন সাকিবের বাড়ি সাজানো হয়েছে। পরদিন যেদিন সাকিব আসবে, কথা হয়েছে সাকিবের আসতে আসতে সন্ধ্যা হবে। সন্ধ্যার সময় কাজী ডাকলে সুবর্ণা নির্দ্বিধায় কবুল বলে দিল। আর কবুল বলবেই বা না কেন? যার জন্য এত কষ্ট করলো তার জন্য কবুল বলতে কিসের আপত্তি? সুবর্ণা সাকিবের ঘরে মাথায় ঘোমটা দিয়ে বসে রইল সাকিবের অপেক্ষায়। আমি ভাবি এসব কাজ কেন আমাকে দেয়? যেদিন গিয়েছিলাম পরদিন এই জমিটুকু মাপলাম অনেক কষ্টে, মেপে হিসেবে বের করে বিকেলের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি থেকে ফোন করে দিলাম আসতে সন্ধ্যা হবে। আমি ঘন্টা 2 জার্নি করে ঢাকায় পৌঁছালাম। পৌঁছে বাড়ির উদ্দেশ্যে রিক্সা নিয়ে রওনা দিলাম। বাসায় পৌঁছে দেখি অনেক জুতা দরজার সামনে, দরজা খোলা আছে। দেখি আমাদের ফ্ল্যাটটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি ভাবলাম আজকে আবার কিসের অনুষ্ঠান? তাহলে কার বার্থডে? খেয়াল করে দেখলাম আমার বার্থডে না, মরিয়মের বার্থডেও না। তাহলে কিসের অনুষ্ঠান? চেয়ে দেখি স্বামী আর তার গার্লফ্রেন্ডও আছে। স্বামী আমার কাছে আসলো আর বলল, দোস্ত যা গিয়ে গোসল করে নতুন কাপড় পরে নে, রেডি হ। মানে কি? কি হয়েছে? কিসের অনুষ্ঠান? তোর বিয়ে আজকে। আমি স্বামীর কথা শুনে অবাক। কি? আমার বিয়ে? মজা করস তুই? তোর কি এসব দেখে মজা মনে হচ্ছে? যা দোস্ত গোসল করে রেডি হ। আমার বিয়ে? আমি বিশ্বাস করতে পারতেছি না। আর কার সাথে? বাসর ঘরে ঢুকে দেখতে পারবি। দেখি মা আসছে। মা বলল, এত দেরি করে আসলি কেন? যা গোসল করে রেডি হ। মা কিসের অনুষ্ঠান? স্বামী বলল, আমার নাকি বিয়ে। এটা কি সত্যি? সত্যি। কার সাথে? আমি বিয়ে করব না। তোরে কি বলছি বিয়ে করতে? তোরে বলছি গোসল করে রেডি হতে। এই বলে মা চলে গেল। স্বামী বলল, দেখলি, যা এখন গোসল করে রেডি হ। এই বলে স্বামী একটা লুঙ্গি দিয়ে ধরিয়ে দিয়ে বাথরুমে ঢুকিয়ে দিল। আমি বাধ্য হয়ে বাথরুমে ঢুকলাম। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমি বিয়ে করব না, তাই ভাবলাম আজকে সারা রাত বাথরুমে কাটিয়ে দিব। কিছুক্ষণ পর স্বামী ডাকাডাকি শুরু করলো, মাও ডাকাডাকি শুরু করলো। আমি বললাম, মা বিয়ে করব না। আর কার সাথে বিয়ে হচ্ছে সেটা বলো আগে। তুই বিয়ে করবি না? তোর ঘাড়ে করবে। তোরে 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের ভিতরে তুই বাথরুম থেকে বের না হলে কিন্তু দরজা ভেঙে তোরে বের করব। কি করব বুঝতে পারছি না। আমি গোসল করে বাথরুম থেকে বের হলাম। বের হলে স্বামী আমাকে নতুন কাপড় দিল পরার জন্য, একেবারে জামাইয়ের পোশাক। আমি বাধ্য হয়ে জামাইয়ের পোশাক পরে ঘর থেকে বের হলাম। দেখে আব্বাও আসছে। আমার মাথা কোনো কাজ করছে না। কি হচ্ছে আমার সাথে? কার সাথে আমার বিয়ে হচ্ছে? সুবর্ণার সাথে? না না, এ হতে পারে না। সুবর্ণার সাথে বিয়ে হওয়ার থেকে ভালো সারা জীবন বিয়ে না করেই ভালো থাকা। স্বামী আমাকে কাজের সামনে বসালো, কাজে দোয়া পড়লো, বলল কবুল বলতে। আমি কবুল বলতাম না, ঠিক করে রাখলাম যত কিছু হোক আমি কবুল বলবো না। মা এত করে বলতে লাগলো কবুল বলতে, আমি কোনো কথাই কানে নিচ্ছি না। অবশেষে আব্বা বলল কবুল বলতে। আমি মায়ের মুখের দিকে তাকালাম, দেখি মা বলছে কবুল বলতে। আব্বার মুখের দিকে তাকালাম, দেখি আব্বাও বলছে কবুল বলতে। মনে মনে ভাবলাম, আব্বা আর আম্মা যেহেতু বলছে কবুল বলতাম, তাহলে সমস্যা কি? আর আব্বা আম্মা তো আমার জন্য কখনো খারাপ মেয়ের সাথে বিয়ে দিবে না। আব্বা আর মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কবুল বলে দিলাম। সবাই একযোগে বলে উঠলো আমিন। আমি কাগজে সিগনেচার করলাম। আমাকে সবাই মিষ্টি খাওয়ালো। এদিক সেদিক ঘুরে আমি আমার ঘর মানে বাসর ঘরে ঢুকলাম। দেখি সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। দেখি খাটের মাঝখানে একটা মেয়ে বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে। আমি পায়ে হেঁটে খাটের এক কোনায় বসলাম। আমি আমার কাপা কাপা হাতে মেয়েটার ঘোমটা উঠালাম। ঘোমটা উঠিয়ে যা দেখলাম তা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। দেখি আমার চিরচেনা শত্রু সুবর্ণা। আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এ আমি কি দেখতেছি? আমি যেন বিশ্বাস করতে পারতেছি না। আমার শরীর থেকে টপ টপ করে ঘাম বের হচ্ছে। আমি বললাম, আপনি এখানে? আপনি এখানে কেন? আমি থাকবো না তো অন্য কেউ থাকবে? এই বিয়ে আমি মানি না। আমি এখন আব্বাকে বলছি। সুবর্ণা আমার পাঞ্জাবির কলার ধরে বলল, কোথায় যাও চান্দু? তোমার খবর আছে। প্লিজ আপু আমাকে ছেড়ে দেন। তুই এত দেরি করছিস কেন? আমি সেই কখন থেকে বসে আছি। প্লিজ আপু আমাকে ছেড়ে দেন। আমি আর জীবনে আপনার সামনে আসবো না, আপনাকে গালি দিব না। আমি লুচ্চা? নিলয় আমাকে খেয়ে নিয়েছে। আর কি কি জানি বলছিলি? জীবন আর বলবো না, প্লিজ আমাকে ছেড়ে দেন। ছেড়ে দিব একটা শর্তে। আপনি যা বলবেন তাই করব। সুবর্ণা আমার পাঞ্জাবির কলার ছেড়ে বলল, এদিকে আয়, আমার কাছে আয়, একেবারে আমার সাথে লেগে বস। আমি সুবর্ণার সাথে লেগে বসলাম। একজনের শরীর আরেকজন অনুভব করতে পারছিলাম। সুবর্ণা বলল, আমার শরীর থেকে এই গয়নাগুলো খুলে দে তো। আমি কাপা কাপা হাতে গয়নাগুলো খুলে দিলাম। সুবর্ণা বলল, বল আমাকে কেমন লাগছে। খুব সুন্দরী। আমি তোকে মাফ করে দেবো একটা কাজ করলে। কি কাজ? নিজের ইচ্ছায় আমার ঠোঁটে কিস কর।
সুবর্ণা বলে নিজের ইচ্ছায় কিস করতে। পাগল নাকি? এই সুবর্ণাকে যাব আমি কিস করতে, আমার শরীরে রাগ উঠতেছে। আমি বললাম, রাখেন আপনার কিস, রাখেন আপনার শর্ত, যত সব। আর আমি আপনাকে বিয়ে করছি কে বলেছে? চুপ, আস্তে কথা বল। আসতে বলবো কেন? আর আপনি একটু সুন্দরী না, আপনি কালো ভূত, একেবারে পেতনি। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি হলে হোক, তাতে আমার কি? ওকে বুঝছি, তোর মাথা ঠিক নেই। শুন, তুই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, এনে কাপড়। আমি হাত থেকে কাপড় নিয়ে বাথরুমে চলে গেলাম। বের হয়ে সুবর্ণা বলল, এই নে শুয়ে পড়। সুবর্ণার পাশে বালিশ দিয়ে বলল, পাগলি নাকি? আপনার সাথে আমি শুভ? জীবনেও না। আপনার তো চরিত্র ভালো না, পরে কি জানি কি করেন। এমন কথা শুনে সুবর্ণার মুখটা কালো হয়ে গেল। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেলে বাগদাতে আমার কি? যেই যেমন তার সাথে তেমনই হওয়া উচিত। সুবর্ণা মুখটা কালো করে কাপড় পাল্টাতে লাগলো। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠেই দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে নিচে। এমন ভাবে শুয়ে রয়েছে, নড়তে পারছিলাম না। আমি তাকে ডাক দিলাম, এভাবে শুয়েছেন কেন? ওঠেন, আমাকে উঠতে দিন। আর একটু ঘুমা। আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আল্লাহ জানে রাতে আমার সাথে কি করছেন। ছাড়েন বলছি। আজ আমার আর তোর বাসর রাত। এই দিনেই যদি দুজন আলাদা শুই, খুব খারাপ দেখাবে। এই জন্য প্রথম দিনে তোর সাথে শুয়েছি। খারাপ হলে হোক, আপনাকে কে অধিকার দিয়েছে আমার সাথে শোয়ার? ওঠেন ওঠেন। সুবর্ণা উঠে চলে গেল বাথরুমে। এই রুমের সাথে একটাই অ্যাটাচ বাথরুম আছে, যেটা শুধু এই রুমের মানুষ ব্যবহার করতে পারবে। আমি বিছানায় উঠে শুয়ে রইলাম। সুবর্ণা বাথরুম থেকে বের হয়ে বলল, কিরে, আরো ঘুমাবি? যা ফ্রেশ হয়ে নে, আমি চা নিয়ে আসছি। আমি যেটা মনে চাই সেটাই করব, সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। আপনি আপনার নিজের চরকায় তেল দিন। তুই মুখে মুখে তর্ক করস কেন? আমি কি তোর খারাপ বলছি? করবো, 100 বার করব। আপনি আমাকে আদেশ দেওয়ার কে? দেখেন আপু, আমার উপর অধিকার খাটাতে আসেন না। ওকে, তোর যা ইচ্ছা কর। এই বলে সুবর্ণা বের হয়ে গেল ঘর থেকে। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। সুবর্ণা চা নিয়ে আসলো। আমি বললাম, আমি চা খাবো না। চা খাবি না তো কি সিগারেট খাবি? এখন থেকে যদি সিগারেটের নাম মুখে উঠেছে, তোর এই মুখ আমি পুড়ে ফেলবো। দেখবো না, আমি এখন গিয়ে সিগারেট খাবো। দাঁড়া, তোর আব্বাকে বলতেছি। এই না না আপু, আব্বাকে বললেন না। এখন চা খা। সুবর্ণা চা দিয়ে একটা কাগজ আমার দিকে দিয়ে বলল, নে এটা ধর। এটা কি? আমি খুলে দেখলাম 10 লক্ষ টাকার একটা চেক। আমি বললাম, এটা কিসের জন্য? এটা আমার আব্বা তোর আব্বাকে উপহার দিয়েছিল, কিন্তু তোর আব্বা নেয়নি। এখন আমি কি করব? এটা তুই তোর আব্বাকে দিস। দেখো, একে তো আপনাকে আমার ভালো লাগে না, দ্বিতীয় এটা আমি নিব না, কারণ পরে কিছু হলে আমাকে এই টাকার খোটা দিবেন। এমন ফালতু কথা বলিস কেন? এটা উপহার, যৌতুক না। আর পরেও এটা আমি নিব না। এমন করিস না সাকিব, তোর আব্বার এখন টাকাটা দরকার। সেই চিন্তা আপনাকে করতে হবে না। তোরা না ফ্ল্যাট কিনবি, সেই জন্য তোদের টাকা দরকার। প্লিজ টাকাটা নিয়ে তোর আব্বাকে দে, না হলে তোর আব্বাকে ব্যাংক থেকে ঋণ নিতে হবে। পরে ঋণ না শোধ করতে পারলে ঋণের বোঝা আরো বাড়বে। প্লিজ না করিস না, তোর আব্বার টাকাটা দরকার। ওকে, দিবনি। তাহলে আমি যাই, তুই চা খা। আমি চা খেলাম। চা খেয়ে কি করব? কলেজ বন্ধু, কোথায় ঘুরতে যাব সেটাও সম্ভব না। ভাবলাম সুবর্ণা আসুক, তার সাথে মজা করা যাক। আমি বসে বসে বেলকনিতে গিটার বাজাইতেছি। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, কিরে, তুই গিটার বাজাইতেছিস কেন? জানিস না গিটার বাজানো ভালো না? জানি। তাহলে বাজাস কেন? ভালো লাগে। সামনে থেকে আর বাজাবি না। দে গিটার দে, আর খেয়ে যা। সুবর্ণা আমার হাত থেকে গিটার নিয়ে চলে গেল। আমি খেতে গেলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি আর কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছি। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, এসে বলল, কিরে কি করস? দেখতেছেন না? সুবর্ণা আমার পাশে শুয়ে আমার সাথে একেবারে নিজের শরীর লাগিয়ে বলল, দে একটা, তার আমাকে দে, আমিও শুনবো। না, আপনার মোবাইল আছে না, আপনার মোবাইল দিয়ে আপনি শোনেন। তুই এখনো আমাকে আপনি করে বলস? আমরা না এখন জামাই বউ? আপনাকে আমি বউ হিসেবে মানি না। এমন করস কেন? শুন, বিয়ের আগে আমি তোকে মারছি, বকছি, তোকে আমি অনেক কষ্ট দিয়েছি। এই মুহূর্তে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিয়ে চল দুজনে ভালোভাবে সংসার করি। আপনাকে আমি কি করে ক্ষমা করি? আপনি আমাকে রাস্তায় চড় মারছেন, শুধু শুধু অপমান করছেন। আপনার কারণে আমি আরেকজনের কাছে অপমানিত হয়েছি। জানি তোরে আমি কষ্ট দিয়েছি, তুই আমাকে মন থেকে মাফ করে দে। যান, মাফ করে দিলাম। এখন থেকে এখান থেকে চলে যান। নিলয় ভাই বলছে আপনি খুব নিলয় ভাইকে জ্বালাইছেন, সেজন্য আপনাকে বিয়ে করে নাই।
না জানি আমার কপালে কি আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে আপনি চলে যান। এমন কথা বলিস না। কেন বলবো না? আমার আপনাকে একটুও ভালো লাগে না। ভালো না লাগতেই পারে, সেজন্য চলে যেতে বলিস কেন? আপনি চলে যান। প্লিজ এমন কথা বলিস না। আমি আর তোকে কষ্ট দেব না, তোর প্রত্যেকটা কথা আমি শুনবো। প্লিজ এমন কথা বলিস না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। সুবর্ণা কাছে এসে আমার হাত ধরলো। সুবর্ণা বলল, সাকিব, আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমার হাত ছাড়েন। এই বলে আমি ঘর থেকে উঠে বের হব। সুবর্ণা বলল, কোথায় যাস? কেন আপনাকে বলতে হবে? যেখানে চাস তাড়াতাড়ি আসিস, আর ফোন দিলে ফোন ধরিস। না, ধরবো না। এই বলে আমি ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি সিগারেট ধরাইলাম, ধরিয়ে এক জায়গায় বসলাম। বসে বসে ভাবতাছি, সুবর্ণার সাথে যা করছি তা কি ঠিক করতেছি? অবশ্যই ঠিক করতেছি। তার সবচেয়ে বড় কারণ হলো আমাকে না বলে জানিয়ে হুট করে বিয়ে করে ফেলা। এটা আবার কোন ধরনের ফাজলামো? আমাকে তো অন্তত একটিবার জিজ্ঞেস করতে পারতো। আর মা আব্বা কি করে আমাকে এই মেয়ের সাথেই বিয়ে দিতে পারলো? সুমনার বয়স বেশি, অবশ্য সেটা কোনো প্রবলেম না, কারণ একটা হিসাবে আমার আপুদের ভালোই লাগে। কিন্তু সুবর্ণাকে কেন জানি আমার মন মেনে নিতে পারছে না। তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সেই কি আসলেই অনেক জ্বালাতন করে, সেটা পরে দেখা যাবে। আমি যেভাবে বলি সুবর্ণাকে সেভাবে চলবে। আর সে তো ব্যাংকে চাকরি করে, সেখানে কত মানুষের সাথে কথা বলতে হয়, কত মানুষের সাথে দেখা করতে হয়। সবার মন মানসিকতা কি এক? আমি বললে কি সে ব্যাংকের চাকরি ছেড়ে দিবে? আর আমার তো কোনো ইনকাম নেই, কিভাবে কি? এখন কেন যে আব্বা মা আমার উপর এত বড় একটা বোঝা দিয়ে দিল? আচ্ছা, সুবর্ণা চলে গেলে কি সব আগের মতো হয়ে যাবে? আবার আগের মতো আমি আমার মতো চলতে পারবো? পরে নিজের পছন্দ মতো বিয়ে করে একটা সংসার করতে পারবো? না না, এসব কি ভাবছে আমি? যতই হোক সুবর্ণা আমার বউ, তার উপর আমার একটা দায়িত্ব আছে। নিশ্চয়ই সুবর্ণার একটা মতলব আছে, না হলে হঠাৎ আমাকে এভাবে না জানিয়ে বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করে ফেললো কেন? সে জানতো আমাকে বললে আমি রাজি হব না, তাহলে কি সুবর্ণা কোনো উদ্দেশ্য নিয়ে আসলো? নিলয় ভাই বলল সে খুব প্যারা দেয়। সেটা কোনো ব্যাপার না, সংসারে এরকম ঝগড়া হয়েই থাকে। সে বলল ওই দিন আমি তাকে বকছি, সেজন্য সে আমাকে শাস্তি দিবে। শাস্তিটাকে তাকে কিস করতে, তাহলে আমাকে মাফ করে দিবে। খুবই হাস্যকর। পরে আমার কাছে মাফ চাইলো। কিছুদিন সুবর্ণাকে ইগনোর করে দেখে সুবর্ণা কি করে, ও সেদিন বলবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেদিন আমি তাকে আপন করে নিব। এসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারো ফোনে আমার ধ্যান ভাঙলো। দেখি স্বামী কল করেছে। স্বামী বলল, দোস্ত কোথায় তুই? বাড়ির আশেপাশেই। কিরে, বাসরাত কেমন কাটলো? শালা, তোরা বেমানি করে আমাকে সুবর্ণার সাথে বিয়ে দিস। তুই জানিস না আমি তাকে দুই চোখে দেখতে পারি না? দোস্ত, আমি কিছুই জানতাম না। তোর মা আগামীকাল ফোন দিয়ে সব বলেছে। আমার কি কিছু করার আছে বল? এখন তো সাধু সাজবি। শোন, বিকালে মাঠে আসিস। মাঠে একটা টুর্নামেন্ট খেলা, সেখানে তোর নাম দিয়েছি। ওকে, আসবো। আসিস কিন্তু, সুবর্ণাকে পেয়ে আবার ভুলে যাস না। ধুর হালা, এই বলে ফোন কেটে দিলাম। কি করা যায়? দেখি সামনে আইসক্রিমের দোকান। ভাবলাম সুবর্ণ তো আইসক্রিম খুব পছন্দ করে, যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। আবার ভাবলাম ধুর সে আমার কি, তার জন্য আইসক্রিম নিয়ে যাব? আমি দুপুরের দিকে বাসায় আসলাম, দেখি সুবর্ণার মায়ের সাথে রান্না করতেছে। আমি আমার রুমে গিয়ে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। নামাজ পড়ে রুমে এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো। এসেই বলল, সাকিব, খেয়ে যা। আপনাকে বলতে হবে না। আমি গিয়ে খেতে বসলাম। এসে ভাবলাম একটা ঘুম দেই। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। সুবর্ণা এসে বাথরুমে ঢুকছে গোসল করার জন্য। আমার ঘুমে ধরছে, ঘুমিয়ে গেলাম। কারো শরীরের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে বেদম ঘুমাচ্ছে। আমি ভাবলাম এখন জ্বালায় পড়লাম। আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। দেখি এসে আবার আমাকে জড়িয়ে ধরলো। ভাবতেছি ইচ্ছে করে করছে নাকি ঘুমের মধ্যে এমন করছে। এমন সময় আসরের আজান দিল। মনে হলো স্বামী তো বলছিল মাঠে যেতে যাই, একটু ফুটবল খেলে আসি। আমি বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর ট্রাউজার পরে রেডি হলাম বাইরে যাওয়ার জন্য। এমন সময় সুবর্ণা বলেই উঠল, কোথায় যাস? খেলতে। যাস না, আমার সাথে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। আপনার সাথে শুতে আমার বয়েই গেল। আর একটু পরে যা। কেন? আমাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। পাগল নাকি? ভালো লাগছে না তো আমি কি করব? এমন করিস কেন? আমার কষ্ট লাগে। এই বলে সুবর্ণা বিছানা থেকে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বললাম, আরে কি করছেন? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখো। ছাড়েন বলছি। না, ছাড়বো না। ছাড়বো, আমাকে জড়িয়ে ধর। ধুর। এই বলে আমি ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নিলাম। ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতে লাগলাম, এ কোন মেয়ের পাল্লায় পড়লাম রে আমি।
আসলে তারই বা কি দোষ, বিয়ের পর তো এগুলো করেই, কিন্তু আমার এগুলো কেন জানি ভালো লাগে না। শুধু মনে চায় তার থেকে দূরে দূরে থাকতাম। বউ বলেই কি, অথচ অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, যাকে দেখি সবার চেয়ে সুন্দরী না। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি মাঠে চলে আসি। খেলাধুলা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, দেখি সুবর্ণা নেই। মাকে জিজ্ঞেস করলে বলে ছাদে গিয়েছে মরিয়মের সাথে। ভাবলাম ছাদে কি করে এত মানুষের মাঝে, ধুর সেসব ভেবে লাভ নেই, ও যেটা মন চায় সেটা করুক। মাগরিবের নামাজ পড়ে রুমে আসলাম, দেখি মার সাথে কি যেন ও করতেছে। আমি রুমে এসে একটা গল্পের বই পড়তেছি, এমন সময় সুবর্ণা সেমাই নিয়ে রুমে প্রবেশ করলো, বলল, নে সেমাইটা খেয়ে নে। খাবো না। তুই না জীবনেও ভালো হবি না, এদিকে আয় আমি খাইয়ে দেই। আমার সাথে এরকম করতে আসেন না, আমি খাবো না। সুবর্ণা গরম সেমাই চামচে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে মুখের কাছে এনে দিল, বলল, হা কর। না। হা কর বলছি। না। সুবর্ণা অনেকক্ষণ ধরে চামচ আমার মুখের সামনে দিয়ে ধরে রাখলো, আমার হা করার চেষ্টা করলো। দেখি আমি হা করছি না, তারপর সে নিজেই সেটা খেয়ে ফেলে। দেখি তার চোখের কোণায় পানি, মনে হয় কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে আমার কি? সেমাই রেখে এসে বলল, সাকিব, তুই কি আবার আমার উপর রাগ করে আসুস? তাহলে তুই আমার সাথে এমন করিস কেন? তোর কাছে তো আমি মাফ চাইছি। না, রাগ করে থাকবো কেন? আমার আপনাকে ভালো লাগে না, প্লিজ আপু আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। সাকিব, এমন কথা বলিস না, আমার অনেক কষ্ট লাগে। কোথায় কষ্ট লাগে আপনার? আমার মনে হয় আপনার পেটে কষ্ট লাগে। সাকিব, কি আপু? তুই এখনো আমাকে আপনি করে বলিস কেন? তুমি করে বল, আমরা তো জামাই বউ। কিন্তু আমি বউ হিসেবে মানি না আপনাকে। এমন করলে কিন্তু আমি চলে যাব। যান, তাতে আমার কি? সত্যি কিন্তু আমি চলে যাব। যান, আপনি গেলে আমি বাঁচি। হঠাৎ দেখবি আমি একদিন আমি চলে যাব। হঠাৎ কেন? এখনই চলে যান। সুবর্ণা কাঁদা শুরু করলো, কাঁদতে কাঁদতে শুয়ে রইল। আমিও না শোনার ভান করেই বই পড়তাছি। সুবর্ণা বলল, আমি আগামীকাল থেকে ব্যাংকে যাব। যান। তোর কলেজ খুলবে কবে? জানি না। চল না কোথাও ঘুরতে যাই। আপনার সাথে আমি কোথাও যাব না। কেন? এমনি ভালো লাগে না। চল না যাই, দেখবি ভালো লাগবে। না, আমি কোথাও যাব না। ওকে। এই বলে সুবর্ণার বাইরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল খেতে যাইতে। আমি খেয়ে দিয়ে শুয়ে রইলাম, চোখে ঘুম আসতেছে না। দেখি সুবর্ণা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি বললাম, আমি আপনার সাথে শুব না। প্লিজ সাকিব, এমন করিস না, শুধু আজকে রাতটা থাক, পরে থাকিস না। এক মুহূর্তও না। আমি বিছানা থেকে নামলাম, নেমে বালিশ দিয়ে নিচে শুয়ে রইলাম। সুবর্ণা উপরে শুয়ে রইল। আমি অনেকক্ষণ এদিক সেদিক করে ভাবলাম, যাই আজকে রাতটা সুবর্ণার সাথেই শুই। এইভাবে আমি সুবর্ণার পাশে শুয়ে পড়লাম, পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর কানে কানে বললাম, শুধু আজকে রাতের জন্য। সুবর্ণা আমার দিকে ফিরলো, ফিরে একটা মুচকি হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আরেকটা পা আমার শরীরের উপর উঠিয়ে দিল। কিছুক্ষণ পর বলল, জানিস আমি কি চাই? আমি চাই শুধু তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবি, আমি আর কিচ্ছু চাই না। না, শুধু আজকে। ওকে। সুবর্ণা আমার মুখের দিকে তাকিয়ে রইল মায়া ভরা দৃষ্টিতে। সুবর্ণা একটা লেহেঙ্গা পরেছে আর উপরে কি জানি পরেছে, নাম জানি না। আর আমি বরাবরের মতো একটা শার্ট, প্যান্ট আর একটা পাতলা গেঞ্জি। সুবর্ণা আমার বুকে তার মাথা রাখলো, দেখি তার ঠোঁট দুটো হালকা লিপস্টিক আছে। আমার কেন জানি ইচ্ছা করছে তার ঠোঁটে কিস করতে। আমি কিস করতে যাব, ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে না, এতটুকুই থাক। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা পাশে নাই। আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম। একটু পর সুবর্ণা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেলাম আব্বার কাছে। গেলাম ওই টাকার চেকটা নিতে। আমি আব্বার কাছে গিয়ে বললাম, এই নিন, সুবর্ণা আমাকে এই চেকটা দিয়েছে। যেহেতু চেকটা নিয়েছি, টাকাগুলো তুলে এনে দে। আমার আবার ফ্ল্যাটের জন্য টাকা জমা দিতে হবে। ওকে। আমি রুমে এসে দেখি সুবর্ণা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আমিও তোমার সাথে যাব। কোথায়? ব্যাংক থেকে টাকাগুলো তোলার জন্য। ওকে। দেখি সুবর্ণা বোরকা পড়ছে, কিন্তু মুখে নেকাব নেই। আমি কিছু বললাম না, ভাবলাম ও যেভাবে মনে চায় চলুক, তাতে আমার কিছু যায় আসে না। দুজন এক রিকশায় গিয়ে উঠলাম। রিকশার মধ্যে সুবর্ণা আমার হাত ধরে রাখলো। ব্যাংকের সামনে এসে দুজন নেমে ব্যাংকের ভিতরে প্রবেশ করলাম। সুবর্ণা চেয়ারে বসলো, আমাকে বলল চেকটা দিতে। আমি চেকটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টাকা নিয়ে আসলো। সুবর্ণা বলল, 3টার দিকে আয়সা আমাকে নিয়ে যাস। পারবো না। কেন পারবি না? এমনি। ওকে, তোর যা ইচ্ছা কর।
আমি ব্যাংক থেকে চলে আসলাম। এসে আব্বার হাতে টাকাগুলো দিলাম। রুমে এসে শুয়ে শুয়ে বই পড়তেছি। সুবর্ণা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সাকিবের মত না নিয়ে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মারছে। ভাবছিল বিয়ের পর সাকিব সুবর্ণার কথা মতো চলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সুবর্ণা মাপছে কুল পাচ্ছে না। কি করলে সাকিব সুবর্ণার কথা মতো চলবে, সুবর্ণার মনের কথা বুঝবে, সুবর্ণার কষ্ট বুঝবে, সেটাই সুবর্ণা খুঁজে পাচ্ছে না। তার সাথে কথা বললে খালি বলে চলে যেতে। এই কথা বললে সুবর্ণার অনেক কষ্ট লাগে। সাকিব কি বোঝে না সুবর্ণার কষ্ট? মনে হয় বুঝেও না বোঝার ভান করে। সুবর্ণা নিয়ত করলো সাকিব যতই কষ্ট দিক সাকিবকে ছেড়ে কোথাও যাবে না, কারণ সুবর্ণা সাকিবকে অনেক বেশি ভালোবাসে। সাকিব ভালোবাসে কিনা জানি না। আর সুবর্ণা এখন কাজে মন দিয়েছে। কিছুক্ষণ পর এক পিএ এসে বলে গেল স্যারের রুমে যেতে মিটিং আছে। সুবর্ণা স্যারের রুমে গিয়ে দেখে কেউ নাই। সুবর্ণা ভাবলো আমার আবার একা কিসের মিটিং। অফিসে ঢুকে সালাম দিল। অফিসের স্যারটা খুব হ্যান্ডসাম। শুনছে বিয়ে হয়ে বলে ডিভোর্স হয়ে গেছে। সেসব দেখে লাভ নাই, কি জন্য ডাকছে সেটা শুনি। স্যার বলল, সুবর্ণা কেমন আছেন? জি স্যার, ভালো। তুমি বলে বিয়ে করছো? জি স্যার। ছেলে কি করে? পড়াশোনা করে। ভালো। জি স্যার। কিছুদিন তো ছুটি কাটাইলেন, এখন কাজে মন দিন। জি স্যার। যাও কাজে যাও। জি স্যার। সুবর্ণা স্যারের কাজ কারবার কিছুই বুঝলো না। কোনোদিন তো আমার ফ্যামিলি নিয়ে আর পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করছে না, আজ এসব প্রশ্ন কিছুই বুঝলো না সুবর্ণা। যাই হোক, সুবর্ণা কাজে মন দিল। কাজ শেষ হলে ভাবছিল সাকিবকে ফোন দিল। অনেকক্ষণ পর ফোন ধরলো। কোথায় তুই? বাসায় কেন? চল না কোথাও ঘুরতে যাই। আপনি এখন কোথায়? ব্যাংক থেকে বের হচ্ছি। ব্যাংক থেকে বের হয়ে দেখুন আশেপাশে কোনো রিক্সা আসেনি, থাকলে সোজা বাসায় চলে আসেন, 1 মিনিট দেরি না করে। ওকে, আসতেছি। আপনি আসলে আমি বাইরে যাব। কোথায় যাবি? খেলা আছে। কেন, ওইখানে না গেলে হয় না? কবে জানি তোর পা ভাঙে। আরে ভাঙবে না, তাড়াতাড়ি আসেন। ওকে। সুবর্ণা ভাবলো সাকিবের এতটুকুই কথাতে কেন জানি ভালো লাগছে। সাকিব বলছে তাড়াতাড়ি বাসায় যেতে, এটাই সুবর্ণার জন্য অনেক কিছু। সুবর্ণা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি শুয়ে শুয়ে বই পড়তেছি, গল্পের বই। আপনারা অনেকেই ভাববেন মোবাইলের যুগে আবার বই পড়া। আমি ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসি। যারা বই পড়ে তাদের জিজ্ঞেস করে দেখেন। বই পড়তে পড়তে আমার চোখে ঘুম চলে আসলো। দরজায় টোকা দিতেই ঘুম ভাঙলো। দেখি সুবর্ণা এসে দরজা লাগিয়ে দিল। এসে আমার সামনে কাপড় পাল্টাতে শুরু করলো। আমি বললাম, আরে কি করছেন? আমি আছি, দেখছেন না? তুই আসত তো কি হয়েছে? তুই দেখলে সমস্যা কি? তোর জন্যই তো সব। আরে পাগল নাকি? আমি একজন ছেলে। জানি তুই ছেলে, তুই আমার জামাই। তো এসব দেখবে না তো অন্য কেউ দেখবে? দূর, আপনি কাপড় পাল্টান, আমি বেলকনিতে গেলাম। ওকে, যা। আমি বেলকনিতে চলে আসলাম। অনেকক্ষণ বসে রইলাম। সুবর্ণা ডাক দিল, বলল, কিরে একটু এদিকে আয় তো। কাপড় পাল্টানো হয়েছে? তুই এদিকে আসবি তো? আমি ভিতরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা শুধু ব্রা পরে দাঁড়িয়ে আছে। সুবর্ণা বলল, পেছনের দিকটা খুলে দে তো, আমি ধরতে পারছি না। আমি নাই। এ বলে আমি দৌড় দিয়ে বেলকনিতে চলে আসলাম। সুবর্ণা বলল, কিরে খুলে দিয়ে যা, আমি আবার ফ্রেশ হব। আমি পারবো না। তোকে পারতেই হবে, তাড়াতাড়ি আস। পারবো না বলছি না। না খুললে কিন্তু আজকে এভাবেই বসে থাকবো। আমি ভাবলাম কি ঝামেলায় পড়লাম রে বাবা। আমি ঘরের ভিতরে ঢুকে সামনে গেলাম। আমার তার দিকে তাকাতেই লজ্জা করছে। হঠাৎ এমন কিছুর মুখোমুখি হব কল্পনাও করিনি। হোক না আমার বউ। সুবর্ণা বলল, তাড়াতাড়ি কর। আমি কাপা কাপা হাতে তার সাদা পিঠে হাত দিলাম। সুবর্ণা চোখ বন্ধ করে ফেললো। কোনো মতে ব্রার পিছনের দিকটা খুল। এক দৌড়ে বেলকনিতে গিয়ে আমি ভাবলাম মনে হয় বাঁচলাম। সুবর্ণা কিছুক্ষণ পর ডাক দিল আমাকে, বলল, কিরে খেয়েছিস? দে তো তোর মানি ব্যাগটা। মানি ব্যাগ দিয়ে কি করব? দে তো। আমি বালিশের নিচ থেকে মানি ব্যাগটা দিলাম। সুবর্ণা মানি ব্যাগ চেক করলো, নিজের ব্যাগের থেকে কিছু টাকা দিয়ে বলল, নে, এগুলো খরচ করিস। না লাগবে না। লাগবে। টাকাগুলো আপনার কাছে রাখেন, আমি চেয়ে নিব। মানি ব্যাগে থাকলে আমি খরচ করে ফেলবো। ওকে। আমি ভাবলাম যাই খেলাধুলা করে আসি। ট্রাউজার পরে রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য রেডি হলাম। সুবর্ণা বলল, কোথায় যাস? জানেন না? না, জানি না। আমি গেলাম। এ বলে আমি বের হয়ে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল।
আমি পরে আর সুবর্ণার সাথে রাতে শুই নাই। অনেক রিকোয়েস্ট করেছিল, আমিও তাকে বেশি পাত্তা দেই নাই। সুবর্ণা কেন জানি আগের মতো কোনো কথা বলে না। সেও তার মতো থাকে, আমিও আমার মতো থাকি। সেও তার কাজ করে, আমিও আমার কাজ করি। একদিন আমি কলেজ থেকে সুবর্ণার ব্যাংকের সামনে দিয়ে আসছিলাম। কেন জানি মনে হলো ব্যাংক থেকে ঘুরে আসি, সুবর্ণাকেও দেখে আসি। আর ও বলছিল ব্যাংক থেকে গিয়ে ক্রেডিট কার্ড আনতে। তাই ভেবে আমি ব্যাংকের ভেতরে ঢুকে সুবর্ণার ডেস্কে আসলাম। দেখি ও নাই। ব্যাপারটা কিছু বুঝলাম না, মনে হয় মিটিং করে। সেইভাবে কিছুক্ষণ বসে রইলাম। অনেকক্ষণ হয়ে গেল আসছে না। আমি পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ভাই উনি কোথায় গিয়েছে? জানি না ভাই, কোথায় যেতে পারে আপনার মনে হয়? ইদানিং দেখতাছি বসে বসে অফিসে বেশি যায়, সেখানেই যেতে পারে। আপনাদের বসের অফিসটা কোথায়? 3 তলায়। ধন্যবাদ ভাই। কাম। আমি 3 তলায় গিয়ে বসের রুম বের করলাম। দেখি সুবর্ণা স্যারের সাথে কথা বলতেছে, আর একটু পর পর সুবর্ণা আর স্যার একসাথে হাসি দিয়ে উঠতেছে। আমি কিছুই বুঝলাম না তারা দুজন একা একা কিসের মিটিং করে। আমি আবার ওই ভাইয়ের কাছে গেলাম, দেখি ও খুব ব্যস্ত। আমি বললাম, ভাই একটু কথা বলা যাবে? একটু দাঁড়ান ভাই। ওকে। এই ভাই কাজ শেষ করে বলল, জি ভাই বলেন। ভাই আপনার নাম কি? আমার নাম সাদিকুল। সাদিকুল ভাই, উনি কি সবসময় স্যারের রুমে মিটিং এ থাকে? ভাই অধিকাংশ সময় দেখি উনি স্যারের রুমে থাকে, তখন আমাদের কারোর মিটিং থাকে না। তারপরেও উনি স্যারের সাথে বসে কিসের কথা বলে জানি। ভাই আপনি কে? আপনি তার সম্পর্কে এত কিছু জিজ্ঞাসা করছেন কেন? উনি আমার ওয়াইফ। ভাই আপনার সাথেই ওর বিয়ে হচ্ছে? উনি এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। ভাই আমি এখন যাই, সুবর্ণা আসলে বইলেন আমি আসছি। ওকে ভাই। আমি ব্যাংক থেকে বের হয়ে বাসা চলে আসলাম। আমি ভাবতাছি সুবর্ণার অন্য কোনো মতলব আছে, না হলে কাজ বাদ দিয়ে তার বসের রুমে গিয়ে বসে থাকবে কেন? আর স্যারেই বা কেমন? সুবর্ণার সাথে এত কথা কিসের? নিশ্চয় কোনো মতলব আছে। ভাবলাম সুবর্ণা আসলে জিজ্ঞেস করব। আবার ভাবলাম দেখে সুবর্ণা কি করে। সুবর্ণা এখন আর আগের মতো কেয়ার করে না। এখন কেন জানি তার থেকে বেশি কষ্ট আমার হয়। তার এমন চুপচাপ থাকা আমার কেন জানি ভালো লাগে না। কিছুক্ষণ পর সুবর্ণা বাসায় আসলো, ঘরে ঢুকে বলল, তুই বলে ব্যাংকে গিয়েছ? আসলে আমি একটা মিটিং এ ছিলাম, তুই ফোন দিতি না। থাক, ভাবলাম যদি তোমার মিটিং এ সমস্যা হয়। কি জন্য গিয়েছিলি? এমনি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমায় দেখে যাই। দুপুরে কি খেয়েছো? তেমন কিছু না। তোমার বসের সাথে লাঞ্চ করছো তাই না? ভালো। এই নে তোর ভিসা কার্ড। সুবর্ণা আমার সাথে কথা বলছে আর ড্রেস চেঞ্জ করতে লাগলো। সুবর্ণা বলল, দেখতেছিস না ড্রেস চেঞ্জ করছি, বাইরে যা। না যাব না। আমার লজ্জা করছে। ওকে যাও। আমি চোখ বন্ধ করলাম। অন্যদিন হলে বাইরে চলে যেতাম। ধুর। সুবর্ণা বাথরুমে ঢুকে গেল। বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হলো। সুবর্ণা বলল, কিরে খেয়েছিস? না। কেন? তুমি আসলে ভাবছিলাম একসাথে খাবো, কিন্তু তুমি তোমার বসের সাথে খেয়ে এসেছো। দাঁড়া আমি খাবার নিয়ে আসছি। না খাবো না। কেন? তুমি খেয়ে এসেছো তাই এখন আর রুচি হচ্ছে না। না তোকে খেতে হবে, তুই না খেলে আজ থেকে তোর সাথে কথা নাই। ওকে কথা বইলো না। সাকিব বলেন। এখনো কি আমি তোর পর? তোর সাথে কতদিন হয়ে গেল দুজন একসাথে থাকতেছি। এতদিন পর ছিলেন না, এখন আস্তে আস্তে পর হচ্ছেন। পর হতে যাব কেন? আপনিই বলেন। একটা কথা বলবো? বলেন। তাহলে আমার কাছে আয়, আমাকে জড়িয়ে ধর, পরে বলবো। বললে বলেন, না হলে আমি গেলাম। আমার বলতে লজ্জা করছে, এদিকে আয় না। ওকে। আমি সুবর্ণার কাছে গিয়ে সুবর্ণাকে টেনে বুকে নিয়ে নিলাম। সুবর্ণাও 2 হাতে জড়িয়ে ধরলো, বলল, চল না একটা বেবি নেই। আমি ভাবলাম সুবর্ণা কথা ঠিকই বলেছ, কিন্তু এখন সুবর্ণার মতিগতি কিছুই বুঝতে পারছি না। দেখি শেষমেশ কি হয়, পরে না হয় চিন্তা করব। আমি বললাম, দেখো একে তো আমার কোনো কিছুই হয় নাই, মানে চাকরি, পড়ালেখাও চালিয়ে যেতে হবে, আর এখন সম্ভব না। আর কিছুদিন সময় দাও। ওকে, তোর যদি সময় লাগে সময় নে, প্লিজ আমাকে ছেড়ে যাস না। ওকে। এখন প্লিজ কিছু খেয়ে নে। ওকে খাচ্ছি। এই বলে সুবর্ণার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম আর কিস করতে লাগলাম। সেও রেসপন্স দিতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিলাম, কিন্তু সে আবার এসে আমার ঠোঁটে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি বললাম, ওকে এখন তো খেয়েছি। এটাকে খাওয়া বলে? যা শয়তান। আমি একটু বাইরে যাব, টুর্নামেন্ট খেলা চলতেছে, আজকে আমরা খেলবো।
আমিও যাব। তুমি গিয়ে কি করবে? তুমি মার সাথে রান্নার কাজে হেল্প করো। তোর খেলা দেখব। ওকে, মার অনুমতি নিয়ে আসো, আর মরিয়মকে ওর সাথে নিয়ে নাও। ওকে। সুবর্ণা আমার সাথে বের হলো, সাথে মরিয়মও। মরিয়ম বলল, ভাই একটা মোবাইল কিনে দে না। মোবাইল দিয়ে কি করবি এখন? আরো বড় হয়ে নে। দে না কিনে, কার্টুন দেখবো। তোর ভাবিকে বল। মরিয়ম সুবর্ণাকে বলল, ভাবি একটা মোবাইল কিনে দেন না। থুর, তোমার ভাইকে বলো। ভাইকে তো বললাম, বললো আপনার কথা। তোমার ভাই অনুমতি দিলে আমি কিনে দেব। মরিয়ম আবার আমার কাছে এসে বলল, অনুমতি দিয়ে দেন না। ওকে, দিলাম। তবে সারাদিন 2 ঘন্টা মোবাইল টিপতে পারবি, আর বাকি সময় তোর ভাবির কাছে মোবাইল দিয়ে রাখবি। 2 ঘন্টা না, 3 ঘন্টা দিবি। না, 2 ঘন্টা। মরিয়ম, তুমি এদিকে আসো। ভাই অনুমতি দিয়েছে, এখন কিনে দাও। আগামীকাল কিনে দেব। মরিয়ম খুশিতে নাচতে লাগলো। নাচোস কেন? এটা রাস্তা না, আমি মাঠে আসলাম। এসে দেখি স্বামী ও তার গার্লফ্রেন্ড নিয়ে আসলো। আমাদের দেখে স্বামী কাছে এসে বলল, ভাবি কেমন আছেন? ভালো ভালো। স্বামী, চল যাই মাঠে। তোমরা এখানে বসে খেলা দেখো, আমি আর স্বামী। মাঠে আসতে আসতে জিজ্ঞেস করলাম, কি রে, আর কয়দিন? দোষ, সর্বোচ্চ 2 মাস। আর কয়টা ম্যাচ খেলতে হবে? আরো 4টা ম্যাচ খেলতে হবে, 2টা ম্যাচ জিতলে সেমিফাইনাল। তোর কি মনে হয় আর কয়দিনে টুর্নামেন্ট চলবে? আরো 1 মাস তো লাগবেই। ওরে বাবা, আমি ছোট থেকে ফুটবল খেলা পছন্দ করতাম। কলেজে ফুটবল টুর্নামেন্ট হলে ওইখানে আমি ছিলাম। স্বামী খুব ভালো খেলে, আমি মিডফিল্ডার, স্বামী স্ট্রাইকে থাকে। খেলার মাঝখানে বিপক্ষ দলের একজন আমাকে পায়ে বাড়ি দেয়, আমি পড়ে যাই। মোটামুটি ভালোই ব্যথা পাই। খেলার শেষের দিকে ওই বিপক্ষের দলের ছেলেটাকে স্বামী গিয়ে বাড়ি দেয়। 1 মিনিট পরই খেলা শেষ, আমরা ম্যাচ জিতি 1-0। খেলা শেষ হলো, দেখি সুবর্ণা এখনো দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলে সুবর্ণা বলল, খেলার মাঝখানে দেখলাম তুই পড়ে গেছো, ব্যথা পাইছো দেখি। আরে তেমন কিছুই না, বাড়ি চলো। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে আসলাম। এসে সুবর্ণা বলল, জানি সুবর্ণা দেখলে বকা ঝকা করবে, সেজন্য দেখাতে চাচ্ছিলাম না। দেখি তোর পাটা। আরে কিছুই হয় নাই। দেখাবি নাকি তোর মাকে গিয়ে বলবো? কিছু হয় নাই তো, কি গিয়ে বলবা? দেখাইলেই সমস্যা কি? ওকে, দেখো। আমি ট্রাউজার উপরে তুলে দেখালাম। অনেকখানি জায়গা কালো হয়ে গেছে। সুবর্ণা বলল, জানতাম এরকম কিছু একটা হয়েছে। দেখছো, কালো হয়ে গেছে। তোরে এত করে বলি খেলার দরকার নেই, এখনো কি ছোট আছোস? হয়েছে, তাকে আর বলতে হবে না। সুবর্ণা বরফ এনে সেখানে দিয়ে বলল, সামনে থেকে আর খেলার দরকার নেই। না, খেলবো। তুই কি আর আমার কথা শুনবি? পরে আবার ব্যথা পাবে। চুপ করো না। এখন সুবর্ণা সুন্দর করে বরফ লাগিয়ে দিল। আমি গোসল করে পড়তে বসলাম। সুবর্ণা মায়ের কাছে গিয়ে রান্নার কাজে হেল্প করতে লাগলো। একটু পর হালকা নাস্তা দিয়ে চলে গেল। কিছুক্ষণ লেখাপড়া করে ভাবলাম বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি। সুবর্ণা আসলে বললাম, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন কোথাও যাওয়ার দরকার নেই, বসে বসে পড়। না, যাব। কেন এখন বাইরে যাবি? আমি একটা সিগারেট খাইতে। ধুর, তুই কি জীবনেও ভালো হবি না? না। এখন যদি যাস তাহলে তোর মার কাছে বলে দেব তুই সিগারেট খাস। বইলো এ বলে আমি চলে আসলাম। আমি জানি সুবর্ণা বলবে না। আমি সিগারেটটা খেয়ে বাসায় আসলাম। আসার সময় মরিয়মের জন্য আর সুবর্ণার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। সুবর্ণা আইসক্রিম পেয়ে মহা খুশি হয়ে বলল, তাহলে এই ছিল তোর মনে? ভাত খেয়ে যা। আসতেছি। আমি খেয়ে দিয়ে রুমে এসে গল্পের বই পড়তাছি। আমি নিচে শুই, বরাবরের মতোই আজকেও নিচে শুইলাম। সুবর্ণা এসে দেখে আমি নিচে শুয়ে আছি। সুবর্ণা বলল, কিরে আজকেও নিচে শুবি? কেন, আজকে কি কোনো স্পেশাল দিন নাকি? না, উপরে শো। না, হয় তুই আমার সাথে উপরে শো, নইলে আমি তোর সাথে নিচে শুবো। আমি এটাই চাইছিলাম। তোমার যা ইচ্ছা করো। সুবর্ণা আমার পাশে বালিশ দিল আর গিয়ে কাপড় চেঞ্জ করলো। সুবর্ণা এতক্ষণ সালোয়ার কামিজ পরা ছিল, সেগুলো চেঞ্জ করে একটা লেহেঙ্গা আর হাতা কাটা গেঞ্জি পরলো। তাকে অনেক সুন্দরী লাগছিল। সুবর্ণা আমার পাশে শুয়ে পড়লো আর পিছন থেকে জড়িয়ে ধরলো আর আমার ঘাড়ে মাথা রাখলো। সুবর্ণা বলল, হয় তুই আমার সাথে উপরে শো, নইলে আমি তোর সাথে নিচে শুবো। সাকিব, এদিকে ফির। কেন? আরে ফির না। ওকে। আমি সুবর্ণার দিকে ফিরলাম। সুবর্ণা আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? এমনি তোকে দেখতে ইচ্ছে করছে। কি? দাঁড়াও, দেখাচ্ছি মজা।
এ বলে আমি সুবর্ণাকে কোলে তুলে নিলাম। সুবর্ণ আমার গলায় ধরলো, আমি তাকে বিছানায় ফেলে দিলাম। আমিও তার উপর শুয়ে পড়লাম। সুবর্ণ আমাকে জড়িয়ে ধরলো, আমিও আবার সুবর্ণাকে জড়িয়ে ধরলাম আর তার কপালে চুমু খেলাম। ভাবলাম আসলে সুবর্ণ আমাকে সত্যিই মনে হয় খুব ভালোবাসে, আর আমি তাকে খুবই ভালোবাসি। এতদিন কি হয়েছে জানি না, এখন থেকে নিয়ত করলাম তাকে সবসময় আগলে রাখবো। সে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছে, এখন থেকে নিয়ত করলাম তাকে আর কোনো কষ্ট সহ্য করতে দিব না। তাকে আমি সত্যি অনেক ভালোবাসি। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সুবর্ণা পড়ছে বিপদে। সুবর্ণার ব্যাংক ম্যানেজারের কারণে অকারণে অধিকাংশ সময় সুবর্ণাকে অফিসে বসিয়ে রাখে। এটা সেটা আজাইরা কথাবার্তা বলে, আর মাঝে মাঝে এমন এমন জোক বলে, না হেসে থাকতে পারে না সুবর্ণা। সুবর্ণা স্যারকে নাও বলতে পারে না। একদিন সুবর্ণার ম্যানেজারকে সুবর্ণাকে জিজ্ঞেস করলো, তোমার ওই পিচ্চি জামাই কি তোমাকে খুব ভালোবাসে? ওই সময় সাকিবের সাথে সুবর্ণার খারাপ সময় যাচ্ছিল, তাই সুবর্ণা বলল, ভালোবেসে স্যার। আমার মনে হয় ভালোবাসে না। আপনার এরকম মনে হয় কেন? দেখো, এসব আমরা পিছনে ফেলে এসেছি, সব বুঝি আমরা। যদি তোমার তাকে ভালো না লাগে তাহলে তুমি তাকে ছেড়ে দাও। সুবর্ণা তখন আর কিছু বলে নাই। বাড়িতে এসে আম্মার সাথে রান্নার কাজে সাহায্য করতেছে। আম্মা জিজ্ঞেস করলো, মা তুমি এরকম সব সময় মুখ গোমরা করে থেকো না তো। তেমন কিছু না আম্মা। মা তুমি এরকম সব সময় মুখ গোমরা করে থাকো কেন? আমি সব বুঝি মা, জানি তোমার সাথে সাকিবের সময় ভালো যাচ্ছে না। মা এখানে আমাদের কিছু করার নেই। একে তো আমরা তার অনুমতি ছাড়াই তোমাকে তার সাথে বিয়ে দিয়েছি। এখন যদি তাকে গিয়ে কিছু বলি তাহলে সে সম্পূর্ণ দোষ দিবে আমাদের। সুবর্ণা কেঁদে দিল আর আমাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি জানি আম্মা, সাকিব একদিন আমাকে ঠিক বুঝবে, আমার গুরুত্ব বুঝবে। সে খুব ফ্রেশ মাইন্ডের ছেলে। আমার মনে হয় তোমাকে সে খুব ভালোবাসে। একটু ধৈর্য ধরো মা। আমি তাকে খুব ভালোবাসি আম্মা। আমি জানি মা, এখন কেঁদো না। আর শোনো, সামনের মাসে আমরা এই ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে চলে যাব। না আম্মা, আপনারা যান, সাকিবের সাথে ঝামেলা শেষ করে আমরা আসব, আর এই ফ্ল্যাটের ভাড়া আমি দেব। কেন মা, শুধু শুধু অপচয় করবা? আমাদের সাথে নতুন ফ্ল্যাটে চলো। না আম্মা, সাকিবের সাথে ঝামেলা মিটমাট করে আমরা আসব। প্লিজ আম্মা, না করেন না। ওকে তোমার যা ইচ্ছে করবে। ওকে আম্মা, এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। যাও, সবাইকে বলো খাবার খেতে। আচ্ছা আম্মা। সুবর্ণা সবাইকে খাবার খেতে ডাকে। এর কিছুদিন পর জানি সাকিবের কি হলো। ব্যাংক থেকে আসার পর সুবর্ণাকে খুব কেয়ার করতে শুরু করে। সুবর্ণা ভাবলো সাকিব মনে হয় সুবর্ণাকে বুঝতে পারছে, এটাই সুবর্ণা চায়। এর কিছুদিন পর সুবর্ণা অফিসে কাজ করতেছিল। পিএস এসে বলে গেল অফিসে কিসের মিটিং আছে সবার। সুবর্ণা অফিসে মিটিং এ চলে গেল, গিয়ে সবার সাথে বসলো। মিটিং এ স্যারের কথা শুনে সবাই খুশি, কারণ স্যার বলেছে সামনে 2 সপ্তাহ পর ব্যাংকের পক্ষ থেকে একটা ভ্রমণ আছে, 2 থেকে 3 সাথে নিতে পারবে। এটা শুনে সবাই হাততালি দিল, কারণ সবাই চেয়েছিল একটা ভ্রমণ হোক, আর সেটা হলো কক্সবাজার 3 রাত 2 দিন। মানে এক রাতে সেখানে যাওয়া, আরেক রাত সেখানে থাকা, আরেক রাতে সেখান থেকে আসা। আর যারা যারা সেখানে যাবে তাদের আলাদা একটা স্যালারি দেওয়া হবে, কারণ ব্যাংকের মেইন শাখার বস যিনি বাংলাদেশে এই ব্যাংকটা পরিচালনা করেন তিনি সেখানে থাকবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন, সেই জন্য সেখানে সবাইকে থাকতে হবে। মিটিং শেষ হলে সুবর্ণার আর খুশি ধরে না, কারণ সাকিব আর সুবর্ণার একটা ফ্রিতে ট্যুর হয়ে গেল। আর মন চাইলে মরিয়মকেও সাথে নিয়ে যাবে, ওর এখন স্কুল বন্ধই। সুবর্ণার ভাবতে কি যেন ভালো লাগছে। ভাবলো এই খুশির সংবাদটা আগে সাকিবকে দিয়ে দেই, আর আবার ভাবলো এই খুশির সংবাদটা সুবর্ণা অন্যভাবে দিতে চায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে আরো 1 ঘন্টা আছে 3টা বাজতে। 1 ঘন্টা কাজ করে বাসায় আসে, এসে রুমে ঢুকে। আমি পরদিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম। কলেজ থেকে এসে বাসায় শুয়ে রইলাম, ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমালাম জানি না। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা সুই দেখি সুবর্ণা নামাজ পড়তেছে, মনে হয় মাগরিবের নামাজ। নামাজ শেষ করলে আমি বললাম আজান দিয়ে দিছে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। ওকে, আমি ফ্রেশ হয়ে নামাজ পড়লাম। পড়ার টেবিলে বসলাম, কিছুক্ষণ পড়লাম। সুবর্ণা মাথার চুল আঁচড়াচ্ছে। মাথার চুল আঁচড়াইতে ঠোঁটে লিপস্টিক দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরকম সাজতেছে কেন? তোকে একটা খুশির সংবাদ দিব। কি জন্য সাজতে হবে? সুবর্ণা আমার পিছনে এসে আমাকে জড়িয়ে ধরে একটা গালে একটা চুমু দিল। বলো কি সুসংবাদ? তার আগে আমাকে একটা চুমু দে। আমি সুবর্ণার গালে চুমু দিলাম। এবার বলো।
না, ঠোঁটে কিস কর। দূর, তুমি না, দিন দিন। বল দিন দিন। আমি সুবর্ণাকে হাত ধরে সামনে আনলাম, এনে টেবিলের ওপরে বসালাম। আমি দাঁড়িয়ে সুবর্ণার 2 ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সুবর্ণা রেসপন্স দিতে লাগলো। আমি একসময় সুবর্ণার কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে ফেলে আর পেছন থেকে তাকে আদর করতে থাকি। কতক্ষণ হয়ে গেল মনে নাই, কারো দরজায় টোকায় হুঁশ ফিরলো, মরিয়ম ডাকতেছে। সুবর্ণা চলে গেল। আমি পড়তে মন দিলাম। মরিয়ম ভেতরে আসলো, বলল, ভাবি আমার মোবাইল কোথায়? ও, আমার একটুও মনে নাই। মনে তো থাকবেই না, আমি বলছি না। আরে মন খারাপ করতেছিস কেন? আমার মনে ছিল। ভাবলাম তুমি কেমন মোবাইল পছন্দ করো, তাই তোমাকে নিয়েই মোবাইল কিনবো। এখন কিনে দিন। এখন যা, আগামীকাল কিনে দিব। না এখন। আরে কাঁদতেছো কেন? ওকে, তুমি গিয়ে রেডি হও, আমরা আসতেছি। ভাবি সত্যি বলতেছেন তো নাকি মজা করতেছেন? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? করি। তাহলে গিয়ে রেডি হও। ওকে। মরিয়ম চলে গেল। আমি বললাম, আগামীকাল গেলেও তো পারতো। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ আছে? এখন কি আব্বা আম্মা বাইরে যেতে দিবে? চলো গিয়ে বলি, সাথে তাদেরকে নিয়ে নে, রাতে ডিনার করে আসি। দূর না, তাহলে তোমার বাবা মাকেও বলো। এখন হঠাৎ করে ওরা বললেই কি আর যাবে? বললে তো প্রবলেম নাই। আরে চল, আব্বা আম্মাকে রাজি করাই, পরে না হয় আমার বাবা মাকে বলিস। ওকে চলো। আমি আর সুবর্ণা গিয়ে মা বাবারে বললে রাজি হয় নাই। পরে সুবর্ণার আব্বা আম্মার কথা বললে রাজি হয়েছে। সুবর্ণাও তার আব্বা আম্মার সাথে কথা বলে রাজি করায়। পরে 2 ফ্যামিলি একসাথে এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি। এই ফাঁকে মরিয়মের জন্য একটা মোবাইল কিনে সুবর্ণা। সব শেষে সবাই একসাথে বাড়ি আসে। রাতে ঘুমানোর সময় আমি বললাম, সুবর্ণা মোট কত টাকা খরচ হয়েছে? সেসব জেনে লাভ নেই। না বলো। মরিয়মের জন্য মোবাইল কিনেছি 38,000 টাকা দিয়ে, আর রেস্টুরেন্টে খরচ হয়েছে 5,000 টাকা। একটু বেশি হয়ে গেল না? মরিয়মের জন্য এত দামি মোবাইল কেনার প্রয়োজন ছিল? মন খারাপ করতেছিস কেন? শোন, তোকে কিছু কথা বলি। শোন, আমার যা কিছু আছে সব তোর জন্য। আমার টাকা পয়সা সব তোর। তুই যেভাবে খরচ করতে মন চায় সেভাবে কর। আর আমার আর তোর মাধ্যমে যদি তোর বাবা মা আর আমার বাবা মা যদি খুশি হয়, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? শোন, তুই আমার থেকে যা চাস আমি তোকে তাই দিব। তার বিনিময়ে শুধু তুই আমাকে তোর মনে একটু জায়গা দে, একটু ভালোবাসতে দে, যেটা নিয়ে আমি সারা জীবন চলতে পারি। আমি সুবর্ণাকে কাছে টেনে এনে নিজের বুকে শুয়ে দিয়ে বললাম, আমি তো তোমার থেকে কিছু চাই না। আমি চাই সুখে দুঃখে কষ্টে সব সময় তোমাকে যেন আমার পাশে চাই। এর মনের ভিতর তুমি আছো, তুমি থাকবা। আমরা কবে ভেবে নিব? আগে আমি উপার্জনের পথ বের করি, পরে তুমি চাকরি ছেড়ে দিবা। পরে তোমার কাজ হচ্ছে বেবির দেখাশোনা করা আর আমাকে ভালোবাসা। এখন কি তোকে ভালোবাসি না? সুবর্ণা কি যেন বলছিলা? 2 সপ্তাহ পর আমাদের ব্যাংক থেকে একটা ট্যুর হচ্ছে, সেখানে 2 থেকে 3 জন যাওয়া যাচ্ছে। সঠিক তারিখ বলো। সুবর্ণা তারিখ বললে আমি বললাম, আমার যাওয়া হবে না। কেন? কারণ ওই দিন আমাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা, আর আমাদের টিম ফাইনালে উঠেছে। খেলা রেখে ঘুরতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর এটাই ফাইনাল খেলা, কোনোভাবে মিস করা যাবে না। সুবর্ণা মনে খারাপ হয়ে গেল। সেখানে গেলে আলাদা একটা স্যালারি দিবে। আচ্ছা দেখি স্বামীর সাথে কথা বলি, স্বামী কি বলে। দেখ, তোরে ছাড়া ট্যুর আমার পানি, তার চেয়ে ভালো না যাওয়া। ওকে দেখি, স্বামীর সাথে কথা বলি। এখন হাসি দাও আর লাইট বন্ধ করে আসো। ওকে। সুবর্ণা গিয়ে লাইট বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়লো এবং আমাকে জড়িয়ে ধরে বলল, সামনের সপ্তাহ মনে হয় তোর আব্বা আম্মা নতুন ফ্ল্যাটে চলে যাবে। কেন আমরা যাব না? না, আমরা এই ফ্ল্যাটে থাকবো দুজনে, ভাড়া আমি দিব। পরে কোনো এক সময় না হয় চলে যাব। তোমার শুধু অপচয়। এখন ঘুমা, আমাকে একটা চুমু দিয়ে। আমি সুবর্ণাকে চুমু দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে আস্তে আস্তে সুবর্ণার ভ্রমণের দিন চলে আসলো। আমি যেতে পারবো না, কারণ ফাইনাল খেলা। স্বামী বলছে কোনোভাবে মিস করা যাবে না। তাই সুবর্ণার সাথে মরিয়মকে পাঠাবো ঠিক করলাম, কিন্তু সুবর্ণা বলল তার ছোট বোনকে সাথে নিবে। আবার ভাবলাম এত দূরে একা যাওয়া ঠিক হবে কিনা, কিন্তু সে বলল খুব জরুরি। তাই ভাবলাম যাক, যেদিন রাতে ওরা যাবে পরের দিন আমাদের ফাইনাল খেলা। আমার জন্য কি আর ফাইনাল খেলার ডেট পিছনে দিবে? আর এদিকে মরিয়ম আব্বা আম্মা নতুন ফ্ল্যাটে উঠে চলে গেল। ও চলে গেলে আমি একা হয়ে যাব। দূর, একদিন কি হবে। এই কয়েকদিন তাকেও বেশি বেশি পাই নাই, কারণ তার ব্যাংকে খুব কাজে গেছে। সুবর্ণা যেদিন যাবে সেদিন দুপুরে আমার জন্য রান্না করছি। 2 দিন খাওয়ার জন্য আমি না করছি, বলছি বাইরে থেকে খেয়ে নিব।
ও বলে শুধু শুধু বাইরে খেয়ে পেটের 12টা বাজাতে চাস? যাই হোক, আমি রান্নাঘরে গেলাম, গিয়ে বললাম, কেন শুধু শুধু রান্না করছো? আর তোমার মতো সুন্দরী মুখটা লাল হয়ে যাচ্ছে। যা তো এখন, আমাকে রান্না করতে দে। ওকে, রান্না করে আসো। আমি ঘরে গিয়ে গোসল করলাম, গোসল করে শুয়ে রইলাম। একটু পর সুবর্ণা আসলো। সে এসে গোসলখানায় ঢুকলো, গোসল করে বের হলো, একটা প্লাজো পরলো আর একটা কামিজ। আমি অবাক হয়ে তার রূপ দেখতে লাগলাম। একটু পর মাঠে যাব প্র্যাকটিস করতে। না গেলে হয় না? বুঝোই তো, আগামীকাল ফাইনাল খেলা, ভাবছিলাম তুমি থাকবে, কিন্তু তার হলো না। দেখ, এখানে আমার কিছু করার আছে? আমার জন্য কি? তারা কি ডেট পিছিয়ে দিবে? তুই বললে না যাই? না থাক, যাও। গিয়ে কিন্তু পানিতে নামবে না আর বেশি দূরে যাবে না। এখন বল শুধু, আমি আর তুই কবে ট্যুরে যাব? তুমিই বলো। দেখি ব্যাংক থেকে কবে ছুটি পাওয়া যায়। তোমার বুকে ওড়না দেও নাই কেন? না, ওড়না দিব না। দেও, আমার চোখ শুধু তোমার ওই দুটোর দিকে যাচ্ছে, প্লিজ ওড়না দাও। দেখ, ভালো করে দেখ, এসব তো শুধু তোর। না, ওড়না দাও, আমার লজ্জা করছে। কি আজব, আমি তোর বউ, তুই যেটা করতে মন চায় কর। দূর, এখন না। কয়টায় বের হবা? 11টার সময় বাস ছাড়বে, 10টার সময় ব্যাংকে থাকতে হবে। তুই আমাকে বাসে দিয়ে আসবি। ওকে। কোনো মেকআপ করতে পারবে না আর বোরকা ছাড়া বের হবে না। ওকে। সুবর্ণা উঠে আমার কাছে চলে আসলো, এসে আমার পাশে শুয়ে পড়লো আর বলল, যার আগে তোকে একটু মন মতো জড়িয়ে ধরে নেই। এই বলে সুবর্ণা আমাকে জড়িয়ে ধরলো আর একটা পা আমার উপর তুলে দিল, আর প্লাজো হাঁটু অব্দি উঠে গেল। আস্তে আস্তে সে আমার উপর উঠে গেল আর আমাকে ওরা ধরা কিস করতে লাগলো। আমিও কিসের রেসপন্স দিতে লাগলাম। অনেকক্ষণ এভাবে চললো। এমন সময় আসরের আজান দিল, আমাদের হুঁশ ফিরল। সুবর্ণা কিস ছেড়ে আমার উপর শুয়ে পড়লো। কি হলো, এবার ছাড়ো। না, মন চাচ্ছে আজকে সারা দিন রাত তোর সাথে এভাবে শুয়ে থাকতে। এ বলে সে আবার শুরু করলো কিস করতে। এবার ঠোঁটে, নাকে, গলায় সারা মুখ চুমুতে ভরিয়ে দিল। আমি দেখতেছি সুবর্ণা ছাড়বে না, তাই আমি তাকে কোলে তুলে নিলাম। সে আমার গলায় ধরে এখনো আমাকে কিস করে চলেছে। আমি কোলে করে দরজার সামনে নিয়ে আসলাম। এসে তাকে কোল থেকে নামিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। খিরে, পালাচ্ছিস কেন? আসতেছি। আমি মাঠে এসে প্র্যাকটিস করে সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম। এসে দেখি মরিয়ম আর সুবর্ণার বোন রেডি হয়ে বসে আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সুবর্ণাও রেডি হলো। সুবর্ণা বলল, দেখ তো কেমন লাগছে। খুব সুন্দরী। আমার একটুও ভালো লাগছে না, কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে, আমি তো আছি। তুই কি আমার সাথে যাবি? না, তবে ফোনে কথা বলবি। ওকে। শোন, এখন বের হয়ে যেতে হবে, অফিসে মিটিং আছে একটা। মিটিং শেষ করে পরে বাসে উঠতে হবে। ওকে, চলো বের হই। আর রান্না বান্না করা আছে, ফ্রিজে রাখা আছে, বের করে গরম করে খেয়ে নিস। ওকে। তোর জন্য কি আনবো? আমার জন্য কিছু আনা লাগবে না, আমি শুধু চাই তুমি আমার কাছে ফিরে আসো। এই শোন না, শেষমেশ একটা কিস দিয়ে দে। ওকে। আমি সুবর্ণাকে কাছে এনে তার ঠোঁটে কিস বসালাম। কিছুক্ষণ পর ছাড়লাম। সুবর্ণা বলল, মন চাচ্ছে না তোকে ছেড়ে চলে যেতে। তোকে ছাড়া কি করে থাকবো? আরে একদিন ওই তো দেখবে চলে যাবে। চল, রেডি হয়ে নে। আমি রেডি। চল তাহলে বের হই। আমরা রিক্সা দিয়ে প্রথমে ব্যাংকে আসলাম। রিক্সায় আমি আর সুবর্ণা একসাথে বসলাম। সুবর্ণা সারাক্ষণ আমার হাত শক্ত করে চেপে ধরলো। বেঁধে দেওয়ার সময় সুবর্ণার চোখের পানি দেখলাম। ও আমাকে একদিন ছাড়া থাকতে কত ভয় পাচ্ছে। যদি আমি সারা জীবনের জন্য চলে যাই তখন কি করবে? আসলে বাস্তবতা তার উল্টা। আমরা সবাই জানি কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। যাই হোক, তাকে বিদায় দিয়ে বাড়িতে আসলাম। ভাবলাম এখন ইচ্ছে মতো সিগারেট খেতে পারবো, তাই বাড়িতে 1 প্যাকেট বেনসন নিয়ে নিলাম। বাড়িতে এসে মনের মতো ইচ্ছা মতো সিগারেট টানতে লাগলাম। এমন সময় সুবর্ণা ভিডিও কল দিল। আমি ফোন ধরলাম। কি রে, খেয়েছিস? না। এখন কি করস? আমি সিগারেট দেখালাম। আমি জানতাম আমি গেলে তুই ইচ্ছে মতো সিগারেট খাবি। এই, তুই শেষবারের মতো সিগারেট খেয়ে নে, আর কোনো দিন যদি দেখি তোর খবর আছে। ওকে, শেষবারের মতো খেয়ে নেই। ওরা কোথায়? ওরা দুজনে এক সিট দিয়েছে, আর আমি বসছি আরেকজনের সাথে। দেখি কে সে। সুবর্ণা ক্যামেরা ঘুরিয়ে দেখালো। পাশে আরেকজন মেয়ে। আমি বললাম, তার কাছে মোবাইলটা দাও তো। কি বললি? তুমি দাও। সুবর্ণা মোবাইল দিল। আমি বললাম, আপু আপনি তো সুবর্ণাকে চিনেন, আমি ওর হাজবেন্ড। প্লিজ আপু, তাকে একটু দেখে রাখবেন, সে যেন একা একা কোথাও না যায়। আরে আমি ওকে কি দেখবো, ওর খেয়াল রাখার জন্যই তো বসে আছি। কি বললেন আপু? ওকে,
আমি কোথাও যাব না। আর ভালো করে খাওয়া দাওয়া করিস। এখন রাখি। আরে আমার কথা শোনো। এই বলে সুবর্ণা ফোন কেটে দিল। আমি ওই মেয়েটার কথা স্পষ্ট শুনতে পেয়েছি। আমি ভাবছিলাম সুবর্ণা আগের মতো কি এখনো বসের সাথে কথা বলে। আগে ভাবছিলাম আমি তাকে ইগনোর করাতে এসে বসের সাথে টাইম পাস করে, কিন্তু তারপর থেকে তো আমি তাকে আর ইগনোর করিনি। সুবর্ণা কি ইচ্ছে করে বসের সাথে আলাপ করে? আমার সেদিন ফাইনাল খেলা, সেদিন তাদের ট্যুর দিল যাতে আমি না যেতে পারি আর তার মনের মতো আনন্দ করতে পারে। কিন্তু সুবর্ণার আচার আচরণে সেরকম কিছুই বোঝার উপায় নেই। তাহলে কি সুবর্ণা আমাকে ধোকা দিল? আমি বিশ্বাস করতে পারছি না। ভাবলাম এখন তাকে এসব বলে রাগারাগি করে লাভ নেই, পরে ওইখানে গিয়ে কোনো অঘটন ঘটাতে পারে। তার চেয়ে ভালো সে বাড়িতে আসুক, তারপর থেকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করব। আমি আরেকটা সিগারেট খেলে মাথাটা একটু টেনশন মুক্ত হলো। পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সুবর্ণার সাথে একটু কথা বললাম। বিকেলের দিকে ফাইনাল খেলা শুরু হলো, যেখানে আমাদের পারফরমেন্স অনেক ভালো হলো, যার কারণে আমরা ম্যাচটা জিতে গেছি 2-1 গোলে। সন্ধ্যার পরে শুয়ে মোবাইল টিপতেছিলাম, আমাদের জিতার কয়েকটি ছবি সুবর্ণা হোয়াটসঅ্যাপে দিলাম। সুবর্ণাকে বুঝতে দিলাম না আমার মনের কথা। ভাবলাম ফেসবুকে কয়েকটি ছবি আপলোড দিই। ফেসবুকে ঢুকে টাইমলাইন চেক করছিলাম, একটা পোস্টের উপর আমার চোখ আটকে যায়। দেখি সুবর্ণা আর তার বসের সাথে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে। আইডি চেক করে দেখি তার বসের আইডি। আমার কলেজায় গিয়ে আঘাত লাগলো। এটা আমি কি দেখছি? আমি কেন জানি বিশ্বাস হচ্ছে না সুবর্ণা এমন একটা কাজ কি করে করতে পারলো। কেন জানি অনেসা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হচ্ছে। এখন তাকে কিচ্ছু বলবো না, সে ঠিক মতো বাড়িতে আসুক, পরে না হয় এটার ফয়সালা করব। পরদিন রাতে সে আসলো, আমি দরজা খুলে দিলাম। আসলে আমি আবার ঘুমিয়ে গেলাম। সুবর্ণা তার পাশের মেয়েটার প্রতি প্রচন্ড রাগ হচ্ছে। সাকিবের ফোন কেটে দিয়ে সুবর্ণা বলল, আমার খেয়াল রাখার জন্য বস আছে, এই কথার মানে কি? তো বসেই তো আপনার ভালো খেয়াল রাখে, সারাক্ষণ বসের অফিসে বসে থাকেন। কখন দেখছেন আপনি? অনেকদিন আগেই দেখছি না। তো এই কথা আপনাকে কে বলছে? আমার হাজবেন্ডকে বলতে। বোকা ভাই সুন্দর একটা ছেলেকে বিয়ে করে ফেলেছেন, তার সত্যি কথা জানা উচিত না? চুপ, যত সব ফালতু। কেন যে বস এদেরকে ব্যাংকে চাকরি দেয়? খালি মানুষের সংসারে ঝামেলা করার জন্য বসে থাকে। এখন তো ফালতু বলবেনই, কারণ সত্য কথা বলছি না। একটা কথাও বলবেন না। সুবর্ণাদের কক্সবাজার আসতে সকাল হয়েছে। সবাই হোটেল বুকিং করার রুমে চলে গেল। একটু পর মরিয়ম তারা বলল বিচে যাবে। সুবর্ণা তাদের নিয়ে বিচে আসলো। বিচে তারা এসে অনেক খুশি। সুবর্ণা তাদের বলে দিল পানিতে না নামতে। একটু পর খেয়াল করলো তাদের অফিসের অনেকেই বিচে আসলো, অনেকে তাদের ওয়াইফ নিয়ে, আবার একা ছেলে মেয়ে নিয়ে। কে জানি সুবর্ণার বলে ডাক দিল। সুবর্ণা চেয়ে দেখে তার বস বলল, তোমার জামাই কোথায়? সে আসেনি। এমন একটা ট্যুরে তোমাকে সে একা আসতে দিল? স্যার, ও একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা আছে, সেজন্য আসেনি। সে তোমার হাজবেন্ড হয়, তার কাছে খেলা বলো নাকি তুমি বলো? তার আসা উচিত ছিল। আমার মনে হয় সে তোমাকে ভালোবাসে না। দেখো, সে এখনো ছোট, সে এখনো তোমার গুরুত্ব বোঝে না। প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। না স্যার, ও এমন না। চলো একদিকটাই যাই। চলো একটা ছবি তুলি। বস বলাতে সুবর্ণা না করতে পারলো না। বস ছবি তুললো তার মোবাইল দিয়ে। আমি তোমার কিছু কথা বলতে চাই। জি স্যার, বলেন। দেখো, তোমার পিসি হাজবেন্ড তোমাকে না ভালোবাসে, না তোমাকে কেয়ার করে। প্রয়োজন শেষে তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে দেখবে চলে যাবে। তার চেয়ে ভালো সময় থাকতে সাবধান হও। স্যার, বুঝলাম না। মানে যদি তুমি তোমার হাজবেন্ডকে ভালো না লাগে, তাহলে আমি আসছি, তুমি আমার কাছে চলে আসতে পারো। বসের মুখের থেকে এমন কথা বের হবে সুবর্ণা কল্পনাও করেনি। কি নিচু মনের মানুষ। দেখতেছে আমার জামাই আছে, তারপরও কি বেহায়ের মতো প্রস্তাব দেয়। আর সাকিবকে ছাড়া সুবর্ণা কিছুই কল্পনাও করতে পারে না। সুবর্ণা চুপচাপ দেখে বস বলল, তোমাকে আমি চাপ দিচ্ছি না, আজকে ভালোভাবে চিন্তা করে আমাকে জানাও। ওকে, আমি যাই। এ বলে বস চলে গেল। সারাদিন এদিক সেদিক ঘুরে চলে গেল। পরের দিন আবার বসের সাথে হোটেলে দেখা। বস বলল, তো সুবর্ণা কি চিন্তা ভাবনা করলা? সুবর্ণা কোনো দ্বিধা ছাড়াই বলতে লাগলো, না স্যার, আমি তাকে ছাড়তে পারবো না। তাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। সাকিবের জন্য আমি সব দিয়ে দিব। সে যদি আমাকে ব্যবহার করে ফেলে দেয়, তাহলে সেটা ভেবে নিব আমার কপাল ভালো না। বাঁচলে তার জন্য বাঁচবো, মরলে তার জন্যই মরবো। সাকিবকে আমি ভালোবাসি স্যার, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। সরি স্যার। ভেবেচিন্তে বলছো তো? জি স্যার, আমি তার স্ত্রী, আর আমি তাকে খুব ভালোবাসি। এখন না বুঝলে সে কয়েকদিন পর সে ঠিকই বুঝবে। তোমার এই একটাই দোষ, তুমি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো। নীলাইকে বিশ্বাস করেছিলে না? সে তোমাকে কি দিয়েছে?
উল্টা তোমার জীবন থেকে 5টি বছর কেড়ে নিল। বুঝবা, একদিন ঠিকই বুঝবা। না স্যার, সবাই তো আর নিলয়ের মতো না। আর আমি সাকিবকে অন্ধের মতোই বিশ্বাস করি। এই অন্ধকেই সে একদিন পথ দেখাবে। তুমি চাইলে আরো কয়েকদিন সময় নিতে পারো। না স্যার, আমার আর সময় লাগবে না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আশা করি এই বিষয়ে আমাকে আর বিরক্ত করবেন না। আর ইউ শিওর? জি স্যার। এ বলে বস চলে গেল। সুবর্ণা ভাবলো, এ বস নিজের বউয়ের খেয়াল রাখতে পারে না, নিজের বউকে ডিভোর্স দিয়ে চলে যায়, এখন আসছে আমার খেয়াল রাখতে। যত সব ফালতু। রাতে তাদের বাস ছাড়ে। বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে দরজায় টোকা দিল। সাকিব দরজা খুলে দিল। সাকিব কিছু না বলে আবার ঘুমিয়ে গেল। সুবর্ণাও ফ্রেশ হয়ে সাকিবের পাশে শুয়ে পড়লো। সাকিব ঘুম থেকে উঠে দেখে সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। আমার তার মুখের দিকে তাকালাম, ভাবলাম নিষ্পাপ মুখ মিথ্যা বলতে পারে না। ভাবলাম এখন ঘুমা, পরে জিজ্ঞেস করব। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম। পরে সুবর্ণাকে ডাক দিলাম নাস্তা করতে। সুবর্ণা উঠে ফ্রেশ হয়ে টেবিলে আসলো। আমার শরীরে রাগ গজগজ করতেছে। পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে এসে আমার পাশে শুয়ে ঘুমালো, আর আমি তাকে নাস্তা বানিয়ে খাওয়াচ্ছি। আমার মুখের এমন অবস্থা দেখে সুবর্ণা বলল, কিরে, তুই মুখ এরকম গোমড়া করে রাখছিস কেন? চুপ, একদম চুপ। তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাকে আমার একটু প্রয়োজন নেই। আমি মোবাইল থেকে ছবি বের করে সুবর্ণাকে দেখালাম। শুন, তুই আমার কথা শুন। তোমার কথা আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। আমি আগেও দেখেছিলাম তোমার সাথে তোমার বসের খুব ভাব, কিন্তু আমি ভাবছিলাম সেটা তোমার ব্যর্থতা। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তখন ঠিক করেছিলাম তোমাকে আর কষ্ট দিব না। এরপর থেকে তুমি বলো, আমি তোমার কোনো কথার অবাধ্য হয়েছি? দেখ, বস যদি আমাকে ডেকে অফিসে বসিয়ে রাখে, সেটাতে আমার কোনো দোষ আছে? আমার প্রচন্ড রাগ উঠে গেছে। রাগ উঠলে আমি কি বলে আমি নিজেই জানি না। এখন বস যদি বলে চলো রুম ডেটে, তখন বলবা বস বলছে না করতে পারি নাই। সি সি সুবর্ণা, সি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আর কক্সবাজার গিয়ে তোমরা কি করছো আল্লাহ জানে। তোমার সাথে আমি এক মুহূর্তও থাকবো না। এখনই এই বাসা ছেড়ে চলে যাও। তুই মাথা ঠান্ডা কর, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এখন কত কিছু বানিয়ে বলবা। আমি উঠে রুমে চলে আসলাম। এসে সিগারেট ধরাইলাম। সুবর্ণা আমার পাশে এসে বসলো আর বলল, একটা কথাও বিশ্বাস করিনি আমি। সুবর্ণা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো, বলল, আমি তোকে সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি সুবর্ণাকে আমার শরীর থেকে ছাড়িয়ে নিলাম। বললাম, আমার শরীরে টাচ করবেন না। যত সব ফালতু কথা। তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। এতদিন আমি কার সাথে থাকলাম? আমার এখন মনে হচ্ছে তোমার সাথে আর বসের পরিকল্পনা ছিল। ট্যুরের ডেট তোমরা আমার ফাইনাল খেলার দিন দিয়েছো, যাতে আমি না যেতে পারি আর তোমরা গিয়ে সেখানে এনজয় করতে পারো। আমি সত্যি বলছি, এরকম কিছু ছিল না। প্লিজ আমাকে বিশ্বাস কর। তোমার কথা আমি বিশ্বাস করি না। তুমি এক্ষুনি চলে যাও। তুমি আমাকে এতদিন ব্যবহার করেছো। আল্লাহর দোহাই লাগে, আমাকে বিশ্বাস কর সাকিব। এই বলে সুবর্ণা কাঁদতে লাগলো। তুমি এখনই বাড়ি থেকে চলে যাও। সুবর্ণা কেঁদে কেঁদে বলতে লাগলো, প্লিজ আমাকে বের করে দিস না। তুই আমাকে মার বক, যেটা মন চায় কর। প্লিজ আমাকে বের করে দিস না। তোর পায়ে পড়ি। তোরে ছাড়া আমি বাঁচবো না। হয় তুমি থাকবা, না হয় আমি থাকবো। এমন কথা বলিস না। যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে মাফ করে দে, আমাকে তাড়িয়ে দিস না। সুবর্ণা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুই যেভাবে বলবি সেভাবেই চলবো। তুই বললে আমি চাকরি ছেড়ে দেব। এখন এত দরদ দেখানো লাগবে না। এখন আমার চোখের সামনে থেকে যাও। সুবর্ণা আমার চোখের সামনে থেকে চলে গেল। অন্য একটা রুমে গিয়ে কাঁদতে লাগলো। আমি বাইরে যাব বললাম, আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোমাকে না দেখতে পাই। এই বলে আমি বাইরে চলে আসলাম। আমার এক মনে বলতেছে সুবর্ণা সত্যি বলছে, আরেক মনে বলতেছে মিথ্যা বলছে। কারণ আমি আগেও দেখেছি বসের সাথে সুবর্ণাকে। তারপর ওই মেয়েটা বলল, তারপর আবার ফেসবুকে পোস্ট। যদি কিছুই না থাকে তাহলে তার বস শুধু শুধু কেন ছবি পোস্ট করবে? আর সে কেন তার বসের সাথে ছবি তুলবে? বস বললেই হলো না? আমার মাথা কাজ করছে না। আমি কিভাবে যাচাই করব? সুবর্ণা সত্যিই বলছে। ধুর, দেখি কি হয়। এখন আপাতত সুবর্ণাকে একটু চাপ দেই, দেখি সে সত্যি কথা বলে নাকি। আমি একটু পর বাসায় গেলাম, দেখি সুবর্ণা এখনো কেঁদেই চলেছে। আমি বললাম, না কেঁদে এখনই বাসা থেকে বের হও। আমি কোনো ভুল করিনি সাকিব, প্লিজ একটা বার বোঝার চেষ্টা কর। আচ্ছা, আমার মুখ মিথ্যা বলছে, কিন্তু আমার ঠোঁট তো মিথ্যা বলছে না। এই ঠোঁট দিয়ে কত তোকে কিস করেছি, সেসব কথা তোর একটুও মনে পড়ে না? আমি ভাবলাম সে তো ঠিকই বলছে, তাকে কত কিস করেছি। একটি বার তো আমাকে ফিরিয়ে দিল না, উল্টা সে আমাকে কত কিস করছে।
এগুলো করার সময় দ্বিধা কাজ করেনি। সে হয়তো সত্যিই বলছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। না, আমাকে শিওর হতে হবে, পরে আবার কোনো বিপদ হবে। আমি বললাম, এখন কত ওসিলা দিবা? আরেক পুরুষের সাথে রাত কাটিয়ে এখন এখানে এসে যুক্তি দাও। সাকিব, তুই নিজের চোখে দেখছো? না। তাহলে শুধু শুধু কেন তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস? দেখো, আমি একেবারে বোকা না, একটু হলেও বুঝি। আচ্ছা, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? তুমি যে অপরাধ করছো তার একমাত্র উপায় হচ্ছে তোমাকে ডিভোর্স দিয়ে দেওয়া। সাকিব, এমন কথা মুখে আনিস না। তোরে ছাড়া আমি কিছুতেই ভাবতে পারি না। ভাগ্যের জোরে বসকে পেয়ে গেলাম, কিন্তু তার একটা মিটিং এ আছে। মিটিং শেষ করতে অনেকক্ষণ লাগলো। যখন অন্য কোনো পুরুষের সঙ্গে যাও তখন আমার কথা মনে থাকে না? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উচিত কথা বলছি না? বাড়াবাড়ি তো হবেই। তুমি কেমনে পারলা এমন একটা কাজ করতে? সাকিব। সুবর্ণা এসে আমাকে চড় মেরে বসলো। দেখি তার চোখ লাল হয়ে গেছে। চড় মেরে আমাকে জড়িয়ে ধরলো, আমার বুকের উপর মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এমন কথা বলিস না, আমি আর সহ্য করতে পারছি না। আমি মরে যাব, আমি মরে যাব। যাও, তোমাকে আর কিচ্ছু বলবো না, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। এই বলে সেখান থেকে চলে আসলাম। ভাবলাম সুবর্ণা হয়তো সত্যি বলছে, কিন্তু আমার মন মেনে নিচ্ছে না। এভাবে 2 দিন চলে গেল। এই 2 দিনে সে পানি ছাড়া কিছুই খায় নাই। তার লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো হয়ে গেছে। সে বাড়ির এক কোনায় এভাবে পাগলের মধ্যে বসে বসে রয়েছে। সে খায় নাই দেখেও আমিও খাই নাই, তবে বাইরে থেকে হালকা নাস্তা করছি। আমি ভাবলাম এভাবে আর চলে না, কিছু একটা করতেই হবে। তাই ঠিক করলাম সুবর্ণার বসের সাথে দেখা করব। দেখি গিয়ে বস কি বলে। বাইরে বের হওয়ার সময় দেখি সুবর্ণা এখনো সেখানে বসে আছে। তার এমন অবস্থা দেখে নিজেরই তার থেকে বেশি খারাপ লাগছে। আমি কাছে গিয়ে সুবর্ণার হাত ধরলাম। আমার হাত ধরবি না, আমি তোর কেউ না। যা, যেখানে মন চায় যা। আমি সুবর্ণাকে দাঁড় করিয়ে বুকে টেনে নিলাম। সুবর্ণা বলল, ওকে, চলে যাচ্ছি। এই বলে আমি বাইরে চলে আসলাম। ভাবলাম সে হয়তো একটু অভিমান করেছে। আমি প্রথমে ব্যাংকে গেলাম, ভাগ্যের জোরে বসকে পেয়ে গেলাম, কিন্তু তার একটা মিটিং এ আছে। মিটিং শেষ করতে অনেকক্ষণ লাগলো। মিটিং শেষে তার অফিসে গিয়ে বসলো। আমি গেলাম তার অফিসে। অফিসের ভিতরে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন? ভালো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি সাকিব, আপনার ব্যাংকের কর্মচারী সুবর্ণার হাজবেন্ড। ও, মিস্টার সাকিব, বসেন বসেন। ধন্যবাদ। তো আপনাদের কেমন চলছে? জি ভাই, ভালো। ভাই, আপনাকে কিছু জিজ্ঞেস করার জন্য আসছি। বলেন। আমি ওইদিন ফেসবুকে দেখলাম আপনি আর সুবর্ণার ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করেছেন। আপনি কারণটা জানতে পারি? আসলে ওটা আমার ভুল ছিল। এর একদিন পর আমি ছবি ডিলিট করে দিয়েছি। আসলে ভাই, আপনার ওয়াইফকে আমার ভালো লাগতো, তাই তার কাছে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে না করে দিয়েছে। কি বলছেন ভাই? একটু বলতে পারবেন? সুবর্ণা যা যা বলছিল ঠিক তাই বললো, আর শেষমেশ বলল, ভাই আপনি অনেক লাকি, সুবর্ণার মতো একটা বউ পাইছেন। তাকে কষ্ট দেওয়া আপনার একদম ঠিক হয়নি। জি ভাই, তাহলে আমি যাই। প্লিজ 1 কাপ কফি খেয়ে যান। আরেকদিন ভাই। এই বলে আমি বাসায় চলে আসলাম। এসে পুরো ঘর সুবর্ণাকে খুঁজলাম, কোথাও নেই। আমার ভিতর ভয় ঢুকে গেছে, কোথায় গেল? ঘরে ঢুকে দেখি মোবাইল, কাপড় সব আছে। তাহলে গেল কোথায়? পাশের বাড়ির ছাদে দেখি সুবর্ণার বোন। আমি তাকে জিজ্ঞেস করলাম সুবর্ণা তাদের বাসায় গিয়েছে কিনা। সে বলল না। তাহলে কি আমাদের বাসার ছাদে? যাই, ছাদে যাই। এমন সময় সুবর্ণা ঘরে ঢুকলো। আমার যেন আত্মা ফিরে আসলো। সুবর্ণাকে দেখে বললাম, কোথায় গিয়েছিলা? তোরে বলতে যাব কেন? বলো না। না, বলবো না। সুবর্ণা আবার আগের জায়গায় গিয়ে চুপচাপ বসে রইল। তখন একেবারে পাগলির মতো লাগছিল। চুলগুলো এলোমেলো, ফোলা ফোলা গাল, নাকে দুল নেই, কানে নেই, হাতেও নেই, যেন একেবারে বিধবা হয়ে গিয়েছে। কোনায় বসে মাথা নিচু করে বসে রয়েছে। আমি দরজা লাগালাম, তার কাছে গেলাম, গিয়ে তার হাত ধরলাম। সুবর্ণা আমার হাত থেকে তার হাতটা ছুটিয়ে নিল। আমি তার 2 পা ধরে আবার পিঠে ধরে পা জগল করে কোলে তুলে নিলাম। সুবর্ণা আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছাড় আমাকে কুত্তা, ছাড় আমাকে কুত্তা, তুই বেরিয়ে যাই বাসা থেকে। যাব না, এখন যা, তোর আর এই বাসায় জায়গা নেই। আমি সুবর্ণাকে আমার বিছানায় এনে ফেলে দিলাম। তখনও সে আমাকে মারতে লাগলো। আমি তার হাত 2টা ধরে তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম, কিন্তু সে কোনো রেসপন্স করছে না। কিন্তু আমি করেই যাচ্ছি। একটু পর সে রেসপন্স করতে লাগলো। সুবর্ণা আমাকে একটু ছাড় দিচ্ছে না, প্রতিটা মুহূর্ত কাজে লাগাচ্ছে। সুবর্ণা এক সময় আমি আস্তে আস্তে নিচে নামলাম। কোথায় যাস? আমাকে নিয়ে যা। আমি সুবর্ণাকে কোলে করে নিয়ে বাথরুমে চলে গেলাম। দুজন একসাথে গোসল করে বের হলাম। আমি বেলকুনিতে বসে গল্পের বই পড়তেছি। একটু পর সুবর্ণা বলল,
খেয়ে যা। আমি সুবর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখি সুবর্ণা শাড়ি পরছে। শাড়ি পরলে যে তাকে এত সুন্দরী দেখাবে আমি আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে সারাক্ষণ শাড়ি পরিয়ে বসিয়ে রাখতাম। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার সময় বসে পড়তাছি। সুবর্ণা এসে বলল, আগামীকাল ব্যাংক খোলা। ব্যাংক খোলা যাবা? কিন্তু কিন্তু কি? বোরকা পরে মুখে মেকআপ দিয়ে সাধারণ মহিলাদের মতোই যাবা। আর যদি তোমার মতো বস অকারণে তোমার ব্যাংকে বসিয়ে আজে বাজে কথা বলে তাহলে আমাকে বলবা। সুবর্ণা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই যেভাবে বলবি সেভাবেই যাব। লক্ষ্যে শোনা, রাতের খাবার খেয়ে যা, আজকে একটু আগে শুভ। ওকে। আমি আর সুবর্ণা একসাথে খাওয়া দাওয়া করলাম। খেয়ে সুবর্ণা বিছানায় শুয়ে পড়লো। আমি বই নিয়ে ঘাড়াঘাড়ি করতেছি। একটু পর সুবর্ণা বলল, হয়েছে তো, এখন ঘুমা। আমি লাইট বন্ধ করে সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। সুবর্ণা আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে আমাকে কিস করা শুরু করলো। আমিও করতে থাকলাম। এভাবে অনেকক্ষণ চললো। দুজন শান্ত হয়ে জড়িয়ে ধরে শুয়ে রইলাম। আমি বললাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার প্রতি তোমার কোনো রাগ আছে? থাকলে বলো। তোর প্রতি আমার কোনো রাগ নেই। প্রতিদিন রাতে এই কিছুক্ষণের জন্য তোকে পাইলে চলবে আমার, এতেই আমি খুশি, আর কিছু চাই না আমি। আমি তোমার জন্য সারা দিন রাত আছি। চল না, এখন একটা বেবি নেই? ওকে সুইট হার্ট। একটা কষ্ট আমার বুকে এখনো আছে। কিসের কষ্ট আমাকে বলো। আমার জীবন থেকে নিলয় 5 বছর কেড়ে নিল। আমি কিছুই করতে পারলাম না। উল্টা সে এখন আনন্দের সংসার করছে। করুক, তাতে আমাদের কি? তোমার কষ্ট দেখার জন্যই তো আমি আছি। তুই চিন্তা ভাবনা করছো 5টি বছর সে আমার জীবন থেকে কেড়ে নিল। এমন যদি তোর সাথে হতো? এখন তুমি কি করতে চাচ্ছ? আমি এর প্রতিশোধ নিতে চাই। পাগল নাকি? শুধু শুধু ঝামেলার প্রয়োজন আছে? না, আমি এই মনটাকে একটু শান্তি দিতে চাই। বলো তুমি কি চাও? তোমার কোথায় শান্তি দরকার আমি দিব। না, আমি প্রতিশোধ নিবই। নিলয়কে দেখলেই আমার শরীরটা কাটা দিয়ে ওঠে, সাথে তার বউকে দেখলে। বাদ দাও না, ওরা ওদের মতো, আমরা আমাদের মতো। না, তুই বুঝতে পারতেছ না। ওকে, তুমি কি চাও আমাকে খুলে বলো। আমি চাই তুই গিয়ে নিলয়কে বলবি তোর বউ ভালো না, কলেজ লাইফে অনেক ছেলের সাথে ঘুরোঘুরি করছে, হ্যান ত্যান আজাইরা যত কিছু মনে চায় বানিয়ে বলবি। আর আমি তার বউয়ের কাছে গিয়ে নিলয়ের নামে যত সব আজাইরা কথাবার্তা বলে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেব। এরপর দুজনে এই বাসা ছেড়ে আমাদের সেই বাসায় চলে যাব। এটাই কি ঠিক হবে? ঠিক হবে। নিলয়ে এটারই যোগ্য। ওকে, বলবো নি। কবে এই বাসা ছাড়বি? তুমিই বলো। এই মাস শেষ করে। যেদিন বাসা ছাড়বো এর আগের দিন নিলয়দের মধ্যে ঝামেলা লাগিয়ে দুজনে ভাগবো। ওকে, কিন্তু আজকে রাতে তুমি ঘুমাতে পারবা না। কেন? কেন? এই না, আমার সত্যিই ঘুম ধরছে। রাখো তোমার ঘুম। এ বলে আমি সুবর্ণার উপরে উঠে গেলাম। কিস করতে লাগলাম। ওই দিন রাতে সুবর্ণা ঘুমাতে পারে নাই আমার জ্বালায়। সকালে ঘুম থেকে উঠে আমাকে মারবে নাকি কাঁদবে নাকি হাসবে কিছুই বুঝতে পারছে না। অবশেষে আমাকে মারতে লাগলো। আমি তাকে কোলে তুলে নিলাম, নিয়ে আবার কিস করতে লাগলাম। সুবর্ণা বলল, ছাড়বি আমাকে? আজকে ব্যাংক থেকে ছুটি নাও না। বস, ছুটি দিবে না। ট্রাই করে দেখো না। নে, তোর ফোন দিয়ে বল আমার শরীর ভালো না। আমি তার বসকে ফোন দিলাম। কেমন আছেন ভাই? আমি সুবর্ণার হাজবেন্ড। জি ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালো, কিন্তু সুবর্ণার শরীরটা ভালো না। ওর বমি বমি ভাব আর জ্বর। তার নাকি আজকে ছুটি দেওয়া যাইবে। তাকে মোবাইলটা দেন। সে এখন ঘুমাচ্ছে। ওকে, আগামীকাল যেন সঠিক টাইমে চলে আসে। ওকে। সুবর্ণা ছুটি পেয়ে নাচতে লাগলো। এক লাফ দিয়ে কোলে উঠে গেল। আমি টাল সামলাতে না পেরে বিছানায় পড়ে গেলাম। সেখানে আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। ওই দিন আমি তার জ্বালায় ঘুমাতে পারিনি। এভাবে মাসের শেষ চলে আসলো। এই কয়েকদিন আমরা খুবই মজা করেছি। সুবর্ণা শিখিয়ে দিল নিলয় ভাইকে গিয়ে কি কি বলতে হবে। আমি নিচে গিয়ে নিলয় ভাই এর জন্য অপেক্ষা করছিলাম। একটু পর নিলয় ভাই আসলো। আমি বললাম, ভাই একটু কথা বলা যাবে? বলো। আপনার বউয়ের নাম সোনিয়া না? আপনার বউ ওই দিন আমার সামনে পড়েছিল। আপনার বউকে দেখে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে। মানে কি? ভাই, এই বাসায় আসার আগে আমি এই কলেজে পড়তাম। ওই কলেজে সোনিয়া পড়তো। তো হয়েছেটা কি? ভাই, ওর নামে কলেজে অনেক সুনাম ছিল। সুনাম থাকতেই পারে, ও খুব ভালো ছাত্রী ছিল। কে বলেছে আপনাকে? একদম বাজে ছাত্রী ছিল, আর 1 নাম্বারের বদমাশ ছিল। কত ছেলে যে তার জন্য কলেজ ছাড়ছে হিসেব নেই। আর কত ছেলের সাথে যে রুম ডেটে গেছে তারও কোনো হিসেব নেই। পরীক্ষার আগে স্যারদেরকে ভয় দেখিয়ে প্রশ্ন নিয়ে ভালো রেজাল্ট করতো। তার আগের কথাগুলো মনে হলে আমার শরীর কাটা দিয়ে ওঠে। যত সব ফালতু কথা।
ভাই বুঝবেন এক সময়। জানি, তুমি এখন যাও তো। আমি চলে আসলাম। বাসায় এসে সুবর্ণাকে সব বললাম। সুবর্ণা বলল, আমাদের কাজ শেষ। আমি নিলয়ের নামে যত সব মিথ্যা কথা বানিয়ে তার বউয়ের কানে দিয়ে এসেছি। এখন তাদের ঝগড়া দেখে কে? আমার যে কি খুশি লাগতেছে, যদি তাদের ঝগড়াটা একটু শুনতে পারতাম তাহলে মনটা আরো শান্তি লাগতো। মনে হয় না নিলয় ভাই আমার কথা বিশ্বাস করছে। না করুক, কিন্তু সন্দেহ তো করবে। এখন আমাদের কাজ শুধু কেটে পড়া। সেটাই। পরদিন আমরা আমাদের বাসায় চলে আসলাম সবকিছু নিয়ে। এইদিকে আমার পরীক্ষা শেষ হলো, এখনই চাকরির ইন্টারভিউ দিতেছি। সুবর্ণাদের অফিসে বলে ঢোকানো যাবে না। 4টা মাস চাকরির জন্য ঘুরলাম, এই রেজাল্ট দিয়ে চাকরি হবে না। বাধ্য হয়ে হাল ছেড়ে দিলাম। এদিকে সুবর্ণার পেটে বাচ্চা চলে আসলো। পরে আমি আব্বার কাছ থেকে কিছু টাকা নিয়ে সুবর্ণার কিছু টাকা দিয়ে একটা ব্যবসা দেই, মোবাইলের দোকান। তখন সুবর্ণাকে বললাম চাকরি ছেড়ে দিতে। সুবর্ণা বলেছিল আরো চাকরি করবে। আমি বললাম তুমি এতদিন কষ্ট করছো, এখন বসে রেস্ট নাও আর আমাদের বেবিটার যত্ন নাও। সুবর্ণা আমার কথা শুনলো। কিছুদিন পর আমাদের একটা ছেলে হলো। তখন আমাদের খুশি দেখে কে? একটা জিনিস আমার কাছে অবাক লাগে, এই একটা উপহার দেওয়ার জন্য সুবর্ণা কত কষ্ট করলো। নিলয় ভাইয়ের কাছ থেকে ধোঁকা খেয়ে আমার কাছে আসলো, আমাকে না জানিয়ে বিয়ে করলো, আমার কাছে থেকে কত কষ্ট পেল। তারপরেও সুবর্ণা চালিয়ে গেছে। মেয়েটা পারেও, এটা বলতে হবে। অনেকে বলে তাদের ধৈর্য শক্তি কম। স্বামীকে এই একটা উপহার দেওয়ার জন্য তারা কত কষ্ট সহ্য করে। আসলে আল্লাহ তাদের এমন ভাবে সৃষ্টি করেছে। হাসির বদলে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। কিছুদিন পর সুবর্ণা বলল, চল না একটা ট্যুর দেই। নাদিম একটু বড় হয়ে নিক, পরে যাব। নাদিম বড় হতে হতে একটা বেবি চলে আসবে, পরে আর যাওয়া হবে না। চল না যাই। আমার ছেলের নাম নাদিম। ওকে, দেখি। আর সুবর্ণা 2 সন্তানের জননী। সবকিছু ঠিক, কিন্তু সমস্যা একটাই, 2 সন্তানের জননী হয়ে সুবর্ণা এখনো আমাকে তুই তুই করে বলে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।